সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল্লাহ চলে আসলাম শিখর পক্ষ থেকে। এইচএসসি 27 এর আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে যে গতকালকে থেকে আমরা সবাই যথেষ্ট একটা টেন্সড অবস্থায় আছি, চিন্তিত। আমাদের অনেকে রীতিমতো ট্রমাটাইজড হয়ে গেছে, কারণ জীবনে এরকম ভূমিকম্প দেখে নাই। আমি সবার সালাম একসাথে দেখতে পাচ্ছি। আমি সবাইকে একসাথে বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাকে জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মহান আল্লাহ রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন, এটাই এখন সবচেয়ে বড় বিষয়। তো তোমরা কে মাত্র একটা ভূমিকম্প অনুভব করলা একটু আগে, মানে ধরো জাস্ট ২৫ মিনিট আগে ঢাকায় একটা, আমি অফিসে বসে একদম কেঁপে উঠেছি গুলশান ক্যাম্পাসে। এটা ছিল 3.3 ম্যাগনিটিউডের। আমি চেক করলাম 3.3 or 3.7। এমন কে ভূমিকম্পটা মাত্র পাইলা? বলো তো, ভূমিকম্প টের পাইছো কে? এই ২০ মিনিট আগে, ২০ থেকে ২৫ মিনিট আগে একটা কাঁপুনি দিয়ে গেল কিন্তু ভূমিকম্প। এবং এটা আহ কেন্দ্রস্থলটা ছিল ঢাকা থেকে আরো কাছে, ১০ কিলোমিটারের মধ্যেই ছিল এটা। গতকালকে তাও ছিল নরসিংদীর ঘোড়াশালে। দেখছো? আচ্ছা, আচ্ছা, অনেকে অনুভব করো নাই। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাতে মূলত সবচেয়ে বেশি এটা এক্সপেরিয়েন্স করেছে ঢাকা। তার কারণ ঢাকা থেকে ধরো ১০ কিলোমিটারের ভেতরেই এপিসেন্টারটা ছিল। অর্থাৎ যেটা ছিল ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। বিশ্বম্বর ভাই, ভূমিকম্প টের পাইছেন নাকি মাত্র? এই একটু আগে হইছে কিন্তু, ২৫ মিনিট আগে কিন্তু একটা ভূমিকম্প হলো। টের পাইছো? টের পাইছে, হ্যাঁ। দেখছো কি ভয়ংকর? 3.7, এটা 3.3 ছিল আজকে যে সাভারের বাইপাইলের ওখানে ভূমিকম্প হইছে। আমি পড়ানোটা শুরু করব, কিন্তু পড়ানোটা শুরু করার আগে একটা ছোট্ট কথা না বললেই নয়। আমাদের এখনকার যুগটা হচ্ছে অ্যাটেনশন ইকোনমির যুগ। অ্যাটেনশন ইকোনমি কি জানো? সবাই তোমার কাছ থেকে তোমার মনোযোগ চায়। কিভাবে মনোযোগ চায়? ধরো তুমি সোশ্যাল ফেসবুক দেখছো, ইউটিউব দেখছো, ঠাস করে একটা অশ্লীল ছবি এসে পড়ল। ঠাস করে এমন একটা জিনিস আসলো যেটা আসলে মানুষকে সেক্সুয়ালি ট্রিগার্ড করে। এখন তুমি বলতে পারো যে স্যার, ছি 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 ছি, কি সব কথাবার্তা আপনি বলছেন? হিউম্যানের যেসব বেসিক ইনস্টিংক্ট আছে, যেগুলোকে ব্যবহার করে হিউম্যানকে হুক করা যায়, তার মধ্যে অন্যতম একটা হলো সেক্সুয়ালি এক্সপ্লিসিট স্টাফ, এবং যেটা ইন্টারনেট জগৎ খুব ভালোভাবে ব্যবহার করে থাকে। আজকে আমরা দেশের কোন সংবাদ মাধ্যমকে আমরা বিশ্বাস করব বলো? গতকালকে আমি দেশের একটা নেতৃস্থানীয় সংবাদ মাধ্যমকে দেখছি, নিউজ করেছে তারা যে ৫০ লক্ষ লোক মারা যাবে। আরে ভাই, ৫০ লক্ষ লোক মারা যাবে না ৫০ জন মারা যাবে, তুই জানোস? এটা কে জানে? এটা এক আল্লাহ ছাড়া কেউই জানে না। তো এই ধরনের নিউজ করার মানে কি? আতঙ্ক ছড়ানো। আমি নিজেও তো টুকটাক মিডিয়ার সাথে কাজ করেছি। আমার তো মোটামুটি ভালোই বেশ কয়েক বছরের অভিজ্ঞতা আছে। সে আতঙ্ক ছড়ানোর মধ্য দিয়ে সবসময় সংবাদ মাধ্যমগুলো চায় তোমার অ্যাটেনশন ধরে রাখতে, তোমাকে ভীত রাখবে, তোমাকে আতঙ্কিত করে রাখবে। ওই তো বললাম, কখনো আতঙ্ক দিয়ে তোমার অ্যাটেনশন নিবে, কখনো অশ্লীল জিনিসপত্র দিয়ে তোমার অ্যাটেনশন নিবে, কখনো একটা কন্ট্রোভার্সি দিয়ে দেখুন কি করলো হিরো আলম অমুকের সাথে, দেখুন ভিডিও সহ। এগুলো করে করে সবসময় তোমাকে হুক করে রাখবে। তোমার জীবনের সময় যে চলে যাচ্ছে, তোমার এইচএসসি যে ঘনিয়ে আসছে, সেটা কে দেখবে? আর দেখো, যেই জিনিসের উপর তোমার হাত নেই, সেই জিনিস নিয়ে তুমি এত আলোচনা করে, আর এখন তো ফেসবুকে তাকালেই মনে হয় চারিদিকে শুধু ভূমিকম্প পণ্ডিত। সবাই ভূমিকম্প নিয়ে জানে, সবাই। যে জীবনে ভূগোল পড়ে নাই সেও ভূমিকম্প নিয়ে অনেক ভালো মতো জানে। তাকে যদি জিজ্ঞেস করি টেকটনিক প্লেট কি, তাকে যদি জিজ্ঞেস করো যে এপি সেন্টার কি, এটাও সে ঠিকঠাক বলতে পারবে না। কিন্তু সে ভূমিকম্প নিয়ে বিশাল বিশাল পোস্ট দিয়ে যাচ্ছে, মানে একদম বিশ্লেষণমূলক পোস্ট। সো আমরা আল্লাহর কাছে দোয়া করব, মানে আমরা যারা বিশ্বাসী, আমাদের সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটা ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই করার নাই। কারণ এখানে তো আমি অসহায়। আর ভূমিকম্প হলে নিচে নেমে কোনো খালি স্থান থাকলে সেখানে দৌড়ে যাবা। ঢাকা শহর থেকে শুরু করে অন্যান্য বিভাগীয় শহরে যেভাবে বাড়িঘর উঠেছে, তাতে একটা গলির মাঝখানে তুমি দাঁড়ায় লাভ কি? যদি বাড়িঘর আল্লাহ না করুক ভাইঙাও পড়ে, তোমার মাথার উপরে তো তুমি তো মরতে বাড়ি ভাঙা পড়া লাগবো না। তুমি এতই দুর্বল একটা প্রাণী মানুষ যে এক টুকরা ইট তোমার মাথায় পড়লে তুমি স্পট ডেড। তোমার দরকার কি ভাই? তার চেয়ে তুমি তোমার বাসায় যেটা পিলারের সাইডে যেয়ে দাঁড়াবা, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে? সো আর কোনো কথা আমি এই মুহূর্তে বলতে চাই না। আমরা চলে যাবো এখন পড়ায়। এখানে শীতকাল ঢাকা শহরে 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই মুহূর্তে, আই গেস। এরপরেও এখানে অনেক গরম লাগছে, কজ টু মেনি লাইটস আর দেয়ার। হ্যাঁ, অনেক বেশি লাইট। চলো আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আর কথা আমরা বাড়াবো না, আমি সবার পূর্ণ মনোযোগ চাই। আজকের ক্লাসটা আমাদের পড়ার মধ্য দিয়ে যেমন ইতিহাসের কিছু অধ্যায় আমরা চলে যাব, এবং 18 মানে তোমাদের বয়সী মানুষেরা কিভাবে যুগে যুগে নানা রকম পরিবর্তন এনেছে সেগুলো নিয়ে যেমন কথা বলবো, তার পাশাপাশি আমরা কথা বলবো কিভাবে 18 বছর বয়স থেকে আমরা পরীক্ষায় উত্তর করে পূর্ণ নম্বর নিয়ে আসতে পারবো।
আমি কিন্তু সবার এসএমএস দেখতে পাচ্ছি, টেক্সট দেখতে পাচ্ছি। আন্তরিকভাবে দুঃখিত। আমি তোমাদের সবার রিপ্লাই দিতে পারছি না। এখন আমি চ্যাটটা অফ করে দিচ্ছি। আমি আর কারো কাছ থেকে একটা প্রশ্ন এই মুহূর্তে নিব না। এত বছর ধরে পড়াই। আমি বুঝতে পারি শিক্ষার্থীরা কোথায় আটকায়, কি নিয়ে প্রশ্ন করতে পারে। তো যখন তোমার প্রশ্ন করবার সময় হবে, আমি তোমাকে সময় দিব, তুমি প্রশ্ন করবে, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। আমার লেকচারে যে উত্তর পেয়ে যাও সাধারণত তোমরা, যদি না পাও একটু প্রশ্নটা টুকে রেখে অনুগ্রহ করে আমি সেটার উত্তর তোমাকে ইনশাআল্লাহ দিয়ে দেব। 18 বছর বয়স পড়ানোর আগে আমার নিজের ছোট্ট অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। আজ 13 বছরেরও বেশি সময় ধরে পড়াচ্ছি। তোমরা একটু ছোটই বোধহয় আমার স্টুডেন্টদের মধ্যে। আমি আরেকটু বড় বয়সী মানুষজনদেরকে পড়াতাম। বাংলা উচ্চারণও শিখিয়েছি অনেক বছর। রেডিও জকি ছিলাম, টেলিভিশন হোস্টিং এর সঙ্গে ছিলাম। অনেক কিছুই করেছি। টুকটাক এখনো নিজের ঢোল না পিটাই তোমাদেরকে পড়ানোতে চলে যাই। 18 বছর বয়স। লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। যখন আমরা সুকান্ত ভট্টাচার্যের জন্ম আর মৃত্যু সনের দিকে তাকাই তখন আমাদের একটু অবাক হতে হয়। 1926-এ জন্মগ্রহণ করি 1947-এ, মানে তোমরা এখন যেই বয়সে, ধরো তার চেয়ে অল্প কিছু বেশি বয়স তিনি, কিছু বেশি বছর তিনি বেঁচে ছিলেন সুকান্ত ভট্টাচার্য। তো আমার সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে একটা ছোট্ট অভিজ্ঞতা রয়েছে। প্যারামাউন্ট শরবতের দোকান, এটা হচ্ছে কলকাতাতে, কলকাতার বুক স্ট্রিটের পাশে। সো আমি কলকাতাতে অনেকবার গিয়েছি জীবনে, ভারতে অনেকবার গিয়েছি, তার মধ্যে কলকাতাতে তো গিয়েছি বেশ কয়েকবার। তো বুক স্ট্রিটের ওই দোকানটাতে, মানে বুক স্ট্রিটের পাশে আর কি ওই দোকানটাতে, প্যারামাউন্ট শরবত, সেখানে একটা বিশাল বড় তালিকা আছে যে কোন কোন বিখ্যাত মানুষ সেই দোকানে শরবত খেতে এসেছিলেন। তার মধ্যে আছে সুকান্ত ভট্টাচার্যের নাম। আমি ছবিটা দেখাতে পারলে তোমাদের ভালো লাগতো, আমি আজকে একটু খুঁজে দেখবো ক্লাস শেষে। ছবিটা পেলে তোমাদের গ্রুপে পোস্ট করব। ওখানে নেতাজি সুভাষচন্দ্র থেকে, সুকান্ত ভট্টাচার্য থেকে, হালের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে এমনকি ওখানে কাজী নজরুল ইসলাম পর্যন্ত গিয়েছিলেন। এবং ওই জায়গাটা ছিল যেমন বড় বড় মানুষদের আগমনের জায়গা, আবার অনেকটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মতো ওটার কিছু ভূমিকা আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ঘিরে। 71-এ যেমন মধুর ক্যান্টিনকে বলতে পারো সেখানে পাকিস্তান বিরোধী আন্দোলনের একটা আলোচনার জায়গা ছিল ওটা, তেমনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনেক আলোচনা হয়েছে সেই প্যারামাউন্ট শরবতের দোকানে বসে। এনিওয়ে, সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোথায়? 1926 সালের 15ই অগাস্ট। তো 15ই অগাস্ট তার জন্ম, এটা আসার সম্ভাবনা নাই, কিন্তু সালটা গুরুত্বপূর্ণ। দেখো, আমি একটা কথা তোমাদেরকে প্রথম থেকেই বলে থাকি, কি পড়বা তার চেয়ে গুরুত্বপূর্ণ কি পড়বা না। তোমার এখন অনেক কিছু আছে বাংলায়, তুমি ততটুকুই পড়বা এখন যতটুকুতে তুমি তোমার পরীক্ষাটা পার করতে পারবা। কারণ এইচএসসি তে বাস্তবিকই অনেক পড়া। তুমি সায়েন্স, কমার্স, আর্টস যেটাতেই থাকো, অনেক পড়া এসএসসির তুলনায়। তো তুমি আসলে বাংলা পড়ার মতো সময় পাও না, এটা সবসময় সত্য না, গাফিলতি আছে। এটা হচ্ছে সত্য। সো কি পড়বা, যা পড়লে তুমি পরীক্ষায় নম্বর নিয়ে এ প্লাস তুলে নিয়ে আসতে পারবা। সবাই ক্লাসে শেষ পর্যন্ত কনসেন্ট্রেশন দাও। আজকে আমি তেমন কিছু বিষয় তোমাদেরকে বলবো যতটুকু পড়লে তুমি পরীক্ষায় এ প্লাসটা নিয়ে আসতে পারবা। ঠিক আছে? কারণ তোমরা নিজেরা বাংলা আলটিমেটলি পড়বা না। খুব একটা পড়ার সময়ও কম পাবা। তো ক্লাসটা শুধু ঠিকঠাক করো, আর কিচ্ছু লাগবে না। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। এটাও গুরুত্বপূর্ণ। তার পৈতৃক নিবাস কোথায়? গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তার পিতার নাম কি? নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম সুনীতি দেবী। পিতামাতার নাম ইম্পর্টেন্ট না। 1947 খ্রিস্টাব্দের 13ই মে মাত্র 21 বছর বয়সে প্রতিভাবান এ কবির অকাল মৃত্যু হয়। কবি পরিচিতি থেকে ওই ধরনের তথ্যগুলোই বেশি এসে থাকে এমসিকিউতে, যেগুলো আর 8-10টা কবির জীবনের তথ্যের চেয়ে ভিন্ন। যেমন তিনি কত বছর বয়সে মৃত্যুবরণ করেছেন? মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন, এবং কোনো অপঘাতে মৃত্যু নয় বা আত্মহত্যা নয়, স্বাভাবিক রোগ হয়ে, অসুখ হয়ে তিনি মারা গেছেন। মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। ছোটবেলা থেকেই সুকান্ত ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। কোথাকার ছিলেন? দৈনিক স্বাধীনতা, সেখানকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তো কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ছিলেন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। কোথাকার? দৈনিক স্বাধীনতার। আর মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব তিনি পালন করেছেন। তাহলে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এমসিকিউতে আসার জন্য। তিনি কোন পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন? সেটা ছিলেন দৈনিক স্বাধীনতার সঙ্গে। সুকান্ত আহ, তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে। এটার উচ্চারণ আহ্বান নয়, আহ্বান নয়, আহ্বান, আহ্বান, আহ্বান। হ্যাঁ, মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছেন। আমরা শুনতে পাই না এরকম? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আহ্বান করেছেন। এই যে আহ্বান, এটা হচ্ছে বলতে হয়। এটার মানে প্রশ্ন, এটার উচ্চারণটা। তার সাহিত্যকর্ম,
ছাড়পত্র হচ্ছে কবির খুবই বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। আর তার অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, হরতাল এগুলো তার অন্যান্য রচনা। আর তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কোন গ্রন্থটি রচনা করেন সেটা ছিল আকাল। ফ্যাসিজম এটা কি আসলে? আমরা আওয়ামী লীগের পতনের পর থেকে আমরা এটা অনেক শুনেছি এই শব্দটা গত বছর জুলাই আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিজম বা ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট অনেকে বলে ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিজম, ফেসি না এটা। এটা হচ্ছে ফ্যাসিজম, ফ্যাসিস্ট গভর্নমেন্ট। ফ্যাসিজমটা কি? ফ্যাসিজম হচ্ছে যখন একটা সরকার ব্যবস্থায় যিনি শাসক থাকেন তিনি তার দলের সুবিধার্থে এবং নিজের স্বার্থের জন্য যা করা প্রয়োজন তার সব তিনি করেন। জনগণের বুকে লাথি মারা থেকে শুরু করে পেটে লাথি মারা থেকে শুরু করে সব করেন। এটার জন্য আসলে আমাদের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা শেখ হাসিনার সময়কালটাকে দেখলেই বোঝা যায় ফ্যাসিবাদ কি, ফ্যাসিজম কি। সো আমরা ফ্যাসিজমের সংজ্ঞা এখান থেকে পাই। তো তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। এবারে আমরা কবিতাতে চলে যাচ্ছি। ১৮ বছর বয়স। কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। ১৮ বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। এটার মানে কি? ১৮ বছর বয়স আমরা বুঝতে পারছি যে ১৮ বছর বয়সের যেই যুবক তাদের কথা বলা হচ্ছে এখানটাতে। দেখো তুমি কিন্তু এখন আর সেই ছোট্টটা নেই। তুমি যেমন ছোটবেলায় দেখতা যে ওই যে বড়, বড় ভাইয়া আপুরা কলেজে পড়ে, এইচএসসি দেয়। তুমি কিন্তু এখন তাদের বয়সে চলে গেছো। দুদিন পরেই তুমি বিশ্ববিদ্যালয়ে পড়বা। তুমি বিশ্ববিদ্যালয় জীবনে ঢুকে যাবা। তো তখন তুমি দেখো তুমি ভোটিং রাইটস পেয়ে যাচ্ছ। অর্থাৎ দেশের সরকার কে হবে? এখানে তোমার মতের একটা গুরুত্ব আছে। তো আমার একটা স্মৃতি মনে পড়ে যায় যখন ক্যাডেট কলেজে আমি ভর্তি হতে যাই। মানে আমার এটা আমাদের যেদিন ১ম দিনটা ছিল, তখন সেই ওরিয়েন্টেশনে আমাদের টিচারের একটা কথা আমার এখনো মনে আছে। স্যার বলেছিলেন যে, যখন একটা ক্লাস 6 সদ্য 6 পেরোনো ক্লাস 7 এ এসে ভর্তি হয় ক্যাডেট কলেজে একটা স্টুডেন্ট, সো তখন তার কাছে সে সদ্য কি বলবো শৈশব পেরোনো একটা মানে কৈশোরে প্রবেশ করেছে এমন। যখন সে বেরিয়ে যাচ্ছে ৬ বছর পরে এইচএসসি দেবার পরে সে একজন পরিপূর্ণ মানুষ। বিশ্ববিদ্যালয়ে সে প্রবেশ করছে। তার তখন একটা ভোটিং রাইটস আছে। ১৮ প্লাস সে। তার মানে তখন দেশের নানা কিছুতে একটা অ্যাডাল্ট হিসেবে তার মতামতের একটা মূল্য রয়েছে। তো সেই ১৮ বছর বয়সের কথাই বলা হচ্ছে। কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। মাথা তোলবার ঝুঁকি। দুঃসহ মানে হচ্ছে এখানে অনেক সাহসী। ঠিক আছে? ভয়ংকর রকম সাহসী এমন। ১৮ বছর বয়স কি দুঃসহ স্পর্ধায়, স্পর্ধা মানে তো তোমরা বোঝোই আশা করি। স্পর্ধা মানে হচ্ছে সাহস। কি দুঃসহ স্পর্ধায় নেয় মানে কি অবিশ্বাস্য সাহসে নেয় মাথা তোলবার ঝুঁকি। মাথা তোলা বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই মাথা তোলা এমন নয় যে সিজনাল জ্বর থেকে ঠান্ডা থেকে মাথা তোলা। এই মাথা তোলা বলতে বোঝানো হয় যখন মানুষ কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়। দেখো যুগে যত আন্দোলন হয়েছে সেখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এই ১৮ বছর বয়সীরা। এমন না যে তার বয়স এই জন্মদিন অনুসারে ১৮ বছরই হতে হবে। মানে ১৮ বছর বয়স এবং তার আশেপাশের মানুষেরা অর্থাৎ যুবকেরা। এর কারণ কি? যুবকদের জীবনে পিছুটান কম থাকে এটা একটা কারণ। যেই মানুষটা বয়স ৪০ এ আছে তিনি চাইলেও জুলাই আন্দোলনে গিয়ে আসলে হয়তোবা স্টুডেন্টদের মতো ওভাবে ঝাঁপিয়ে পড়তে পারেন নাই। তার ২ টো বাচ্চা আছে, তার একটা বউ আছে, তার চিন্তা ভাবনায় অনেক কিছু আছে। একটা যুবকের সে চিন্তা ভাবনাটা থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে ওই বয়সে তার ওই রক্ত গরম থাকে, রক্ত টগবগে থাকে, তার মধ্যে বিপ্লবী বিদ্রোহী মনোভাবটা ওই সময় তার মধ্যে থাকে। ১৮ বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। অহরহ। অহরহ মানে কি? মানে হচ্ছে নিয়মিত। ১৮ বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি বলতে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ১৮ বছর বয়স হচ্ছে এমন একটা বয়স যেই বয়সে বিরাট দুঃসাহসেরা অর্থাৎ একজন মানুষের ভেতরে যত রকম সাহস বা যা আছে সেগুলো হচ্ছে উকি দেয় ১৮ বছর বয়সে। সেগুলো উকি দেয় কখন? সেগুলো উকি দেয় ১৮ বছর বয়সেই। বিরাট দুঃসাহসেরা ১৮ বছর বয়সেই উকি দেয়।
কেন 18 বছর বয়সেও কি দেয়? কারণ এই যে আমি বললাম, এই বয়সটাতে মানুষের জীবনে কোনো পিছু টান থাকে না। মানুষের মধ্যে বিপ্লবী, বিদ্রোহী চেতনা তার মধ্যে থাকে। সো সে ওই সময়টাতেই, সেটা ৭১ এর মুক্তিযুদ্ধ বলো, সেটা তুমি ৯০ এর স্বৈরাচার পতন আন্দোলন বলো এরশাদের বিরুদ্ধে, আর ২৪ এর ৩৬ জুলাই, জুলাই গণ অভ্যুত্থান বলো, ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলনের বিরুদ্ধে বলো, সেখানে দাঁড়িয়েছে কে? দাঁড়িয়েছে যুবকরা। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। 18 বছর বয়সের নেই ভয়। এই বয়সে কোনো ভয় নেই। পদাঘাতে, পদ শব্দের অর্থ পা, আর আঘাত মানে তো বুঝোই, পায়ের আঘাতে মানে লাথি দিয়ে, একদম লাথি মেরে ভেঙে ফেলতে চায় পাথর বাঁধা। আরে তুই ফ্যাসিবাদ এখানে কায়েম করছিস বেটা সেটা। আমি একটা লাইনের কথা মাঝে মধ্যেই তোমাদেরকে বলি অনেক সময় ক্লাসে, সেটা হলো রামপুরা ব্রিজ থেকে যখন তুমি বাড্ডার দিকে যদি যাও ঢাকায়, মানে রামপুরা ব্রিজের আফতাবনগরের এই সাইডে যেখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তার একটু সামনে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। সো ইস্ট ওয়েস্ট আর ব্র্যাকের মাঝামাঝি একটা জায়গাতে এই লাইনটা লেখা ছিল, যদি এই লাইনটা পরবর্তীতে আমি বাংলাদেশের অন্যান্য বেশ কিছু জেলাতেও দেখেছি লেখা। সেটা হলো ফর এভরি ফিরাউন আ মুসা উইল বি বর্ন। এটার মানে কি? ফর এভরি ফিরাউন আ মুসা উইল বি বর্ন। ফিরাউন ছিলেন এমন একজন অত্যাচারী যিনি নিজেকে এতটাই বড় দাবি করতেন, একটা সময় তিনি নিজেকে আল্লাহর সাথে তুলনা করতেন, তিনি নিজেকে আল্লাহ দাবি করতেন। নাউজুবিল্লাহ, এরকম অবস্থায় ছিল ফিরাউন। তো ওই এক মুসা আসে এক সময়, যে ওই ছোট্ট শিশুই এক সময় বড় হবে, তোমার মতো ফেরাউনের ওই মাসনাদ, তোমার ওই গদি ও নাড়াচাড়া করে দিবে। তোমার ওই গদি নাড়াচাড়া করে তোমাকে ওই যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, গদি হবে খান খান, ওইরকম অবস্থা তোমার হবে। এটা এটা সত্যজিতের লাইন। তো এই যে লাইনটা আমি বললাম যে ফর এভরি ফিরাউন মুসা উইল বি বর্ন, যখন 18 বছর বয়সী একটা মানুষেরা, মানে যুবকরা, তরুণরা যখন যেখানে দাঁড়ায়, তখন সেখানে আর কিছু আসলে থামাথামি থাকে না। এই জেনজির একই আন্দোলন আমি দেখে এসেছি। গত মাসে আমি নেপাল থেকে ফিরলাম। নেপালে তো অনেকদিন ছিলাম, বা ১১-১২ দিন ছিলাম নেপালে। তো নেপালেও আমি দেখেছি সেখানেও একই রকম আন্দোলন হয়েছে। আমি কিভাবে যেন আন্দোলনের সব শহরেই গিয়েছি। আমি কলম্বোতেও গিয়েছিলাম, শ্রীলঙ্কাতে আমি গিয়েছিলাম। সেটা আন্দোলনের যদিও প্রায় ৮-৯ মাস পরে, প্রায় বছরখানেক পরে গিয়েছিলাম আন্দোলনের। সো ওখানেও কিন্তু জেন জিরাই এটা করেছিল। মানে সূচনাটা জেন জিরাই করেছিল। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স, জানে না কাদা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। এখানে আবার একটু মিস ইন্টারপ্রেট করা যাবে না বা ভুল বোঝা যাবে না। এটার মানে এই নয় যে আমি বেয়াদবি করব। মাথা নোয়াবার নয়। "হাইট, হাইট তুই কি কইলি?" না। বিষয়টা এমন না। এটা হলো মাথা নোয়াবার নয় বলতে বোঝাচ্ছে এখানে যেই জায়গাতে প্রতিবাদ করার কথা, সেই জায়গাতে সে প্রতিবাদ করে। তোমাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের দেশে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের শিক্ষিত মানুষেরা। আমাদের দেশের মূর্খ মানুষদের মাঝে, মানে আমাদের দেশের বড় দুর্নীতিগুলো কিন্তু আসলে আ রিক্শাওয়ালাদের দিয়ে কিংবা শ্রমজীবী মানুষদের দিয়ে হয় না। বরং সেগুলো হয় বড় সরকারি কর্মকর্তাদের দিয়ে। সেগুলো হয় আ বড় ব্যবসায়ীদের দিয়ে, যারা সবাই শিক্ষিত, উচ্চশিক্ষিত, বিসিএস ক্যাডার, ডক্টর, ইঞ্জিনিয়ার সবকিছু। ঠিক আছে? কিংবা অনেক বড় বিজনেসম্যান, অ তাদের দ্বারাই হয়, বা শিল্পপতি, তাদের দ্বারাই হয়। তো যখন একটা মানুষ এভাবে দেখে যে এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স, জানে না কাদা। তোমাকে একটা এক্সাম্পল দেই। তুমি যদি আমাদের কখনো বাংলাদেশের ভূমি অফিসগুলোতে যাও, ভয়ংকর চিত্র দেখতে পাবা সেখানে। ভূমি অফিসগুলোতে যেই পরিমাণ দুর্নীতি চলে, ঘুষ চলে, আমাদের আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের প্রায় প্রতিটা সরকারি সেক্টরের অবস্থাই অনেকটা একই রকম, যে চরম দুর্নীতিগ্রস্ত। এখন তুমি যখন সেই জায়গাগুলোতে যাচ্ছ, সেই জায়গাগুলোতে যাবার পরে তুমি দেখতে পাবা যে একটা তোমার বয়সী মানুষ যদি যায়, সে ঠাস করে ঘুষ দিতে যাবে না। সে হয়তোবা সেখানে ২-৪ টা কথা শুনিয়ে দিবে। কিন্তু যখন একটা ৫০ বছর, ৫৫ বছর বয়সী মানুষ যায়, সে কিন্তু অনেক সময়, "আচ্ছা থাক, ভেজাল করে লাভ কি? টাকাটা দিয়ে দেই।" এই বিষয়টা কি, বা তোমার বয়সী মানুষ ঘুষ দিলেও ও ২ টা কথা শুনে আসবে। আমি এমন একজনকে চিনতাম, ও ছিল আরেক মানে তেন্দর, ও ঘুষ দিবেই না। লাস্ট পর্যন্ত দিতেও হইছে, ও ঘুষ দিছে, দিয়ে ও একটু পরহেজগার ছিল, নামাজ-টামাজ পড়তো। ওই লোককে অভিশাপ দিয়ে আসছে যাওয়ার আগে, যে আপনি সরকারি বেতন নেন, সরকারি বেতন নিয়ে আপনি কাজটা করেন। এই টাকায় আপনার বউ-বাচ্চা চলে। আমি আপনাকে অভিশাপ দিলাম। আপনার পুরো ফ্যামিলি, আপনার পুরো আপনি নিজে, আপনি শেষ হয়ে যাবেন। অসুস্থতা, আপনি, আপনার পরিবারের সদস্যরা, আপনার বউ-টউ সবাই, আপনারা চূড়ান্ত দুর্দশাগ্রস্ত এবং অসম্ভব অসুস্থ হয়ে নানা রকম কষ্ট পেয়ে আপনারা মারা যাবেন। তো
তো এটা কিন্তু যে কোনো মানুষ ভয় পেয়ে যাওয়ার মতো এরকম একটা কথা যদি বলে, তখন কাজও শেষ, ওর ঘুষও নেওয়া শেষ, তখন বেটায় ঘুষও ফেরত দিতে পারে না। এরকম একটা অবস্থা হয়েছে। তো আমি এটা কেন বললাম? এটা বললাম যে 18 বছর বয়স, ওই মাথা নোয়ানোর ধান্দায় নাই ভাই। 18 বছর বয়স জানে না কাদা। এই সময়টাতে কি হয়? ধরো এতদিন তোমার বাবা-মা তোমার জন্য সকল দায়িত্ব পালন করেছেন। এখন কিন্তু তোমার নিজের দায়িত্ব তোমার নিতে হবে। তুমি ছেলে হও, মেয়ে হও, যেই হও ভাই। ঠিক আছে? এটা আমাদের দেশেই খালি এই মার্কা মারা জিনিস চলে যে একটা মানুষের উপার্জনে পুরো পরিবার চলে। কেন? কেন পুরো পরিবার চলবে একটা মানুষের উপার্জনে? তুমি কি তোমার হাত পা নাই? তুমি উপার্জন করবা? কিসের অড জব? আর কোন চাকরি পাচ্ছ না? টিউশনি করাও। তুমি পড়াশোনার পাশাপাশি কোনো একটা দোকানে যে সেলসম্যানের কাজ করো, কাজ লজ্জার কি আছে? হারাম কাজ করতেছো, চুরি তো করতেছো না। ইভেন আমি এমন কিছু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোলাপানকে চিনি, আমি স্যালুট দেই তাদেরকে, স্যালুট দেই। শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না, আরো কিছু পোলাপানকে আমি চিনি, যারা তাদের ইউনিভার্সিটির পার্ট টাইম হিসেবে রাস্তায়, ইউনিভার্সিটির পড়াশোনা সবকিছু শেষ করে, ক্লাস শেষ করে রাস্তায় ডিম বিক্রি করে, কেউ রাস্তায় বার্গার বিক্রি করে, চা বিক্রি করে, এমনকি কেউ অটোরিকশা চালায়। আমি এটাও দেখছি। তো হ্যাঁ, অটোরিকশা চালায়। হারাম কোনো কাজ করতেছে? কোনো হারাম কাজ করতেছে না। তো 18 বছর বয়স, জানে না কাদা। এখানে ওর কান্না দেখার আর কেউ নাই। ঠিক আছে? নিজের দায়িত্ব ওর নিজেরই নিতে হবে। এ বয়স জানে রক্তদানের পুণ্য। আচ্ছা, এই রক্তদানের পুণ্য বা রক্তদান করা যে ভালো, এটা আসলে এমন না যে শুধু ওই ব্লাড ডোনেট করা কোনো অসুস্থ মানুষকে। এই রক্তদানের পুণ্য বলতে বোঝানো হয়েছে ত্যাগের কথা, তিতিক্ষার কথা। অর্থাৎ এই বয়সের মানুষ জানে কিভাবে নিজেকে উৎসর্গ করার মধ্য দিয়ে দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য কিছু করে যেতে হয়। এ বয়স জানে রক্তদানের পুণ্য। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এটা আসলে বোঝানো হচ্ছে স্টিমারের কথা। একটা সময় স্টিমার তো আর এখন আর ওই এগুলো দিয়ে চলে না। ওই তখন যেই ধরনের ইঞ্জিন দিয়ে চলতো বলতে পারো, আচ্ছা এভাবে ধরো বাষ্পের বেগে বাতাস যেই গতিতে যায়, ওই গতিতে যেন স্টিমার চলছে। সো স্টিমারের মতো চলছে মানে 18 বছর বয়সী মানুষ যখন একটা কাজকর্ম করে, তাদের মধ্যে একটা জোশ থাকে, তাদের মধ্যে একটা প্রেরণা থাকে, একটা চেতনা থাকে। এখানে আরেকটা কথা বলে নেওয়া ভালো, বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। এই কথাটা বলেছিলেন কাজী নজরুল ইসলাম। তো যৌবনের গানে। তো বার্ধক্যকে যে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। মানে একটা মানুষের বয়স ৭০, ৭৮, ৮০ হয়েও তার মধ্যে 18 থাকতে পারে। আচ্ছা, আমরা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নাম কে শুনেছে? আমি চ্যাটটা ওপেন করছি। তোমরা একটু রিপ্লাই দাও। ঝটপট রিপ্লাই দাও তো যে ইয়েস বা নো। আ মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নাম কে শুনেছি? অহরহ মানে হচ্ছে দিন-রাত, আলিফা মানে নিয়মিত। হ্যাঁ। হুম। কেউ শুনেছো, কেউ শুনেছে। বেশিরভাগই শুনেছো। ওকে, ঠিক আছে। আমি চ্যাটটা আবার পজ করে দিলাম। মাহাথির মোহাম্মদ যার বয়স ১০০ হয়ে যায়, তখনও তিনি নিজের দেশকে নিয়ে যেভাবে ভাবেন, এটা কিভাবে সম্ভব? আমি যদি আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কথাও বলি, উনি যেই বয়সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে বাংলাদেশের মতো এরকম একটা, কি বলবো, যে বাংলাদেশের মতো কি বলবো, ভয়ংকর একটা আনসিভিলাইজড টাইপ জাতি আমরা। তা এইরকম একটা জাতির মানুষকে তিনি শাসন করছেন, এটা তো আসলে চারটিখানি কথা নয়। এই বয়সের অনেক আগেই বেশিরভাগ মানুষ মৃত্যুবরণ করে বা অনেকে তোমার ফুরিয়ে যায়। তো মনের মাঝে যেহেতু এটা থাকতে হয়, হ্যাঁ? দেয়ার ইজ নো রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট বলতে কোনো কিছু নাই। এটা একটা ফালতু কথা। যে করুন এরপর রিটায়ারমেন্ট। হ্যাঁ, রিটায়ারমেন্ট প্ল্যান থাকবে তুমি কি করবা না করবা লাস্টে যেয়ে। বাট দেয়ার উইল বি নো রিটায়ারমেন্ট। তুমি যতদিন অ্যাক্টিভ থাকবা তুমি ততদিন কাজ করবা মৃত্যুর আগ পর্যন্ত। তুমি একটা ছোট্ট হিসাবে আসো। আল্লাহ আমাদেরকে যে নামাজ পড়তে বলছে, নামাজের কোনো রিটায়ারমেন্ট আছে? রিটায়ারমেন্ট নাই। তুমি কতদিন নামাজ পড়তে হবে তোমার? যে আজকে একটু রেস্ট, আজকে নামাজ নেই। না। নামাজ কতদিন পড়তে হবে তোমার? মৃত্যুর আগ পর্যন্ত পড়ে যেতে হবে। যতক্ষণ তোমার দম আছে, যতক্ষণ তোমার মাথা ঠিক আছে। পাগল হয়ে গেলে আলাদা, কারো যদি মাথা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? শপে আত্মাকে শপথের কোলাহলে। শপে মানে কি? শপে মানে হচ্ছে সমর্পণ করে। আত্মাকে, তার জীবনকে সে সমর্পণ করে শপথের কোলাহলে। এটা দিয়ে কি বুঝিয়েছে? 18 বছর বয়সে বা তোমাদের সময়টাতে মানুষের মনে নানা রকমের চিন্তা, চেতনা, প্রেরণা, অনেক রকম ক্রিয়েটিভিটি আসে। অনেকে তোমাদের মনে হয় না, বন্ধুরা দোস্ত চল আমরা একটা বিজনেস শুরু করি, অনলাইনে একটা পেজ দেই। মেয়েরা মনে হলো চল আমরা অল্প বাজেট আছে আমগো, ওইটা দিয়ে একটু থ্রি পিস আইনা বা কিছু একটা বিক্রি করার চেষ্টা করি। বা ছেলেরা বললো যে চল আমরা একটা পেজ দেই, টি-শার্ট বিক্রি করি। বা যেটাই হোক। বা কেউ বললো যে আচ্ছা চল বাদ দেই। আমরা ৩ জন মিলা চল আমরা ভালো মতো আইএসএসবি দিমু। আমরা আর্মিতে আমাদের ক্যারিয়ার করি। বা নেভি, এয়ার ফোর্স, বা আমরা আ ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, বা আমরা বিবিএ পড়তে চাই। আমরা এটা পড়তে চাই, আমরা একটা বড় কিছু দিয়ে যাবো। আমরা ফিলোসোফার হইতে চাই। আমি আর্টস ফ্যাকাল্টিতে ফিলোসফি, সোশ্যোলজি এগুলোতে পড়তে চাই। এই যে নানা রকম চিন্তা, বা আমরা এইবার এটাকে এখানে এই দুর্নীতিটা বন্ধ করে ছাড়বো।
তারা নিজের আত্মাকে, নিজের জীবনকে শপথের কোলাহলে, অর্থাৎ তারা যেটা ভাবে সেটাতে নিজেকে একদম উৎসর্গ করে দেয়। দেখো এই কবিতাটা আসলে ফিলোসফিক্যাল ডেপথটা কবিতার অনেক বেশি। জ্যাক মা, যিনি হচ্ছেন আলিবাবার কর্ণধার, পৃথিবীর অন্যতম একজন নেতৃস্থানীয় ব্যবসায়ী। সো সেই চাইনিজ এই ব্যক্তি জ্যাক মাকে নিয়ে অনেক ইন্সপায়ারিং কাহিনী আছে। সো সেটা তোমরা সার্চ করলে পাবা নেটে। আমি জ্যাক মার কাহিনীতে যাচ্ছি না। তো জ্যাক মা মানুষের জীবনের সময়কালকে কিছুটা ফ্রেমে বেঁধে দিয়েছেন। তার মধ্যে তিনি এটাও বলেছেন, ৪০ পরে ধরো আর নতুন কিছু ট্রাই না করতে। যেটা করছো তুমি ওটাকেই তুমি কন্টিনিউ করো আরকি। আফটার ৪০ বছরের পরে। এই কথাটা কেন বলেছেন তিনি? দেখো, যখন তোমার বয়স থাকবে অল্প, তখন তুমি অনেক কিছু ট্রাই করতে পারবা। অনেক রকম বিষয়াদি করার মতো সময়, ইচ্ছা তোমার কাছে থাকবে। কিন্তু যখন তোমার বয়স বেড়ে যাচ্ছে, তখন তো তুমি চাইলেও করতে পারবা না। তাই শপথের কোলাহলে আত্মাকে, নিজেকে একদম সমর্পণ করে দিতে পারে তোমাদের মতো বয়সী মানুষেরা। ১৮ বছর বয়স, ভয়ঙ্কর তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। ১৮ বছর বয়স ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। কিরকম এই যন্ত্রণাগুলা? এই বয়সটাতে মানুষের জীবনে অনেক রকম কিছু হয়। এ বয়সেই মানুষ প্রথম প্রেম, বিরহ, এগুলো সে, বিচ্ছেদের যন্ত্রণা, এগুলো সে প্রথম অনুভব করে। এ বয়সে হচ্ছে সেই বয়স, যেই বয়সে সে প্রথম অনুভব করে যে, "না রে, হেই! এই কাজটা এইভাবে কেন করতেছে? এটা তো করার কথা না কলেজ অথরিটির। কলেজ অথরিটি এখান থেকে টাকা নিতেছে। ওদের তো এটা এমনি করার কথা। এটা এমনি কেন করলো?" এই বয়সে মনে হয়, "এই ইউনিভার্সিটি অথরিটি এটা এইভাবে কেন করতেছে? এই সরকার এটা কেন করতেছে? ওই কাউন্সিলর এমন কেন করলো? ওই চেয়ারম্যান তো এটা করার কথা না। ওরা তো টাকা নিয়ে, আমাকেও টাকা নিয়ে ওরা এখানে পাহাড় গড়তেছে।" এই যে অসহ্য যন্ত্রণা, এটাও ফিল করে ভেতরে। এটাও ফিল করে। ক্রিপ্টিক ফেইট বাংলাদেশের খুব ফেমাস একটা ব্যান্ড। সো ক্রিপ্টিক ফেইটের যে ভোকালিস্ট সাকিব, তিনি, সাকিব চৌধুরী, আ ৩৬শে জুলাই মানে শেখ হাসিনা পালানোর ২-৪ দিন আগে তিনি একটা ইন্টারভিউ দিচ্ছিলেন। যখন ওই যে গণজমায়েত হয়েছিল শহীদ মিনারের ওখানে মানুষজন। সো সেখানে তিনি ইন্টারভিউতে বলছিলেন যে, "আমরা আমরা এতদিন ভয়ে ছিলাম। আমরা কোন কথা বলতে পারতাম না। আমরা কথা বললেই তো আমাদেরকে অবস্থা ১২টা বাজায় দিত। তো স্টুডেন্টরা আমাদেরকে সাহসটা দিছে। তারা আগাইছে দেখে এখন আমরাও এসে কথা বলতে পারতেছি।" তো এই যে তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, ওই অসহ্য যন্ত্রণা দেখেই শিক্ষার্থীরা বা এই বয়সী মানুষেরা, সে শিক্ষার্থী হোক আর না হোক, সে এগিয়ে আসতে পারে। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এটা হচ্ছে এমন একটা বয়স, যে বয়সে মানুষের কানে নানা রকম মন্ত্রণা বা নানা রকম আইডিয়া আসে এবং তার মাঝে যেমন ভালো কিছু থাকে, তার মাঝে মন্দ বিষয়াদিও থাকে। আচ্ছা, তোমরা বলো তো, তোমরা তোমাদের এই বয়সী কোনো বন্ধুকে দেখেছো? আমি একটু চ্যাটটা ওপেন করছি। যে সন্তর্পণে একটা সময় সিগারেট থেকে শুরু এবং পরে গিয়ে ড্রাগস এ ঠেকেছে। তোমরা কি এমন কাউকে দেখেছো? তোমরা শুধু একটু ইয়েস লেখো যে যাকে তোমরা দেখতে পেয়েছো, যে তোমাদের কোনো ফ্রেন্ড বা পরিচিত কেউ যে মাদকের করাল গ্রাসে বা মাদকের কারণে আজকে আস্তে শেষ হয়ে যাচ্ছে। হুম, আস্তে শেষ হয়ে যাচ্ছে। শোপে মনে হচ্ছে সমর্পণ করে। দেখেছো? তোমরা অনেকেই দেখেছো। খুব খারাপ লাগে এটা দেখলে। যে আমি চ্যাটটা আবার পজ করে দিচ্ছি। হ্যাঁ, অনেক ফ্রেন্ড, অনেক মানুষ ভাবলে আমারও খারাপ লাগে। আমি নিজেও দেখেছি এমন। হয়তো পড়াশোনা করেছে ক্যাডেট কলেজ থেকে। আমারই ফ্রেন্ড হয়তো পড়াশোনা করেছে বুয়েট থেকে, আইবিএ থেকে। কিন্তু আস্তে আসলে ড্রাগস তাকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, পরবর্তীতে তার জীবনটা অন্যরকম হয়ে গেছে আরকি। অনেক রকম মন্ত্রণা আসে। কেউ দেখা যায় এই বয়সে হয়ে যায় হঠাৎ করে অনেক ধার্মিক। আবার কেউ হয়ে গেল নাস্তিক। কেউ হয়ে গেল প্রচন্ড রকম ধর্মবিদ্বেষী। কেউ হয়ে গেল হঠাৎ করে আ দেখা গেল যে সে ধরো মানে একটা খুবই বৈষয়িক চিন্তাভাবনার মধ্যে একটা বিজনেস করবে, গোছাবে। মানে আগের যে একটা উচ্ছল, একটা পাগলা টাইপ ব্যাপার ছিল, ওটা নাই তার মধ্যে আর। তো এই বয়সে মানুষের মধ্যে নানা রকম চিন্তা চেতনা এসে ভর করে। ১৮ বছর বয়স যে দুর্বার, মানে কোনো কিছু তাকে থামিয়ে রাখা যায় না। পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। মানে হচ্ছে কেউ তাকে থামিয়ে রাখতে পারে না। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার। মানে দুর্যোগের মধ্যে ঠিকমতো হচ্ছে হাল রাখা কঠিন।
ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। এটা কেন বলছে? দুর্যোগে কেন? কারণ তার এই বয়সটা হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ একটা বয়স বা অনেক vulnerable একটা বয়স। এই বয়সে তার বেশ কিছু শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, চিন্তা চেতনার জগতে পরিবর্তন হয়। যেন আমি যদি তোমার বয়সে ফিরে যাই, তখন আমার কাছে যেটা মনে হতো যে, জগৎ অনেক কিছু বোধহয় আমার না জানলেই ভালো ছিল। ছোটবেলায় আমি যতটা মানে পরিষ্কার বা পরিশুদ্ধভাবে জগৎকে দেখেছি, পরে দেখেছি না বিষয়টা তো তেমন না। যখন আমি বড় হতে শিখেছি, হয়তো তাকে একটা ভালো মানুষ জানতাম। পরে দেখি যে এই লোক তো পরকীয়া করত। পরে দেখতাম যে একে তো একটা ভালো মেয়ে বলে জানতাম বা ভালো মহিলা বলে জানতাম। পরে দেখলাম যে না, তিনি তো ভালো মানুষ নন। ওর ব্যাপারে জানতাম। এই আঙ্কেলকে জানতাম। পরে দেখলাম এই আঙ্কেল তো একটা ঘুষখোর। তো জানতাম, ওটা জানতাম। তো এই যে আমাদের মধ্যে এই বিষয়গুলো আসে, এখানটা vulnerable একটা state এ থাকে এবং দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার। মানে এরকম দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার মানে নিজেকে কন্ট্রোলে রাখা বা নিয়ন্ত্রণে রাখাটা খুব কঠিন। ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ। অনেক, অনেক প্রাণ ক্ষত-বিক্ষত হয়ে যায়। ১৮ বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। ১৮ বছর বয়সে একের পর এক আঘাত আসতেই থাকে, আসতেই থাকে। অবিশ্রান্ত মানে কি? অবিশ্রান্ত মানে হচ্ছে একের পর এক। ১৮ বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। একে, একে হয় জড়ো। একে, একে হয় জড়ো আঘাতগুলো। সেটা অনেক রকম বললাম। সেটা আ প্রেমে বিরহের আঘাত হতে পারে। সেটা হতে পারে তার পরিবার নিয়ে, তার বাবা-মার সঙ্গে তার সম্পর্ক নিয়ে কিংবা কোনো বন্ধু-বান্ধবের সাথে তার সম্পর্ক নিয়ে, তার আ আ লেখাপড়ার সম্পর্কিত নানা কিছু নিয়ে নানা রকম আঘাত আসে। একে, একে হয় সে আঘাতগুলো জড়ো। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে। হে বয়স কাঁপে বেদনায় থরথর। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে। কালো হচ্ছে খারাপের প্রতীক বা বাজে কোনো কিছুর প্রতীক। লক্ষ দীর্ঘশ্বাসে। ওই যে বললাম, এই বয়সে অনেকের জীবনে এরকম নানা রকম দুঃখ যখন গ্রাস করে তাকে, তখন দীর্ঘশ্বাস বা এই কালো নানা খারাপ জিনিস দিয়ে তার জীবনটা যেন ভরে যায়। এ বয়স কাঁপে বেদনায় থরথর। দুঃখে এ বয়সটা যেন অনেক সময় কাঁপে। যে কত কষ্ট, কত দুঃখ এ বয়সটার মাঝেও থাকে। তবু ১৮ শুনেছি জয়ধ্বনি। তবু ১৮ শুনেছি জয়ধ্বনি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। আচ্ছা, তবু ১৮ শুনেছি জয়ধ্বনি। ১৮ জয়ধ্বনি শুনেছি। এ বয়স বাঁচে কিসে? দুর্যোগে আর ঝড়ে। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। কিভাবে দুর্যোগে আর ঝড়ে? দুর্যোগে বা ঝড়ে বলতে মূলত বোঝানো হয়েছে বিপদ এই বয়সে অনেক থাকে এবং এই বিপদের মধ্যেই মানুষ বাঁচে। এই বিপদের মধ্যেই মানুষ বাঁচে। তবু ১৮ শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী। অগ্রণী মানে হচ্ছে যে আগে এগিয়ে আসে। যখন একটা বিপদ-আপদ আসে, এই বয়সী লোকজন, তোমাদের বয়সী পোলাপান সবার আগে, আগে আসে। "ওই কারে হাসপাতালে নিয়ে যাওয়ান লাগবো? ওই আঙ্কেল আজকে অসুস্থ। এর রক্ত লাগবো। আয়না দে, জোগাড় কর।" এটা কিন্তু যদি আমি একটা ৫০ বছর বয়সী মানুষকে বলি, বাবা তোমাদেরকে যদি বলি, সবার আগে ঝাঁপিয়ে পড়ো তোমরা। এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। পথ চলতে এ বয়স যায় না থেমে। ওই যে বললাম এটা ভীরু না ভাই। ১৮ বছর বয়সে পোলাপান। আরে ভাই, ওই ইয়াং পোলাপান নাইমা গেছে রাস্তায়। আমার ভাই কাউরে কোনার টাইম নাই। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়। সংশয় শব্দের অর্থ হচ্ছে সন্দেহ। সন্দেহ নাই কেন? দেখো, আমি আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি আ ২ টা সুইমিং পুলে ঢাকা শহরে অনেকবার সাঁতার কেটেছি জীবনে। একটা হচ্ছে মগবাজারে মাদার ক্লাব সুইমিং পুল, আরেকটা হচ্ছে জেকে সুইমিং পুল। এটা ঢাকার আফতাবনগরে আসুনা ফাউন্ডেশনের ঠিক উল্টা দিকে। যাই হোক, ওই সুইমিং পুলগুলোতে সাঁতার কাটার সময় আমি দুটোতেই খেয়াল করেছি, অনেক সময় কিছু ছোট, ছোট বাচ্চা আসতো সাঁতার কাটতে। ধরো এদের বয়স কত? ৫-৬ বেশি হলে ৭-৮ বছর। দেখা যেত ওরা কিন্তু সুইমিং পুলে মানে কোন রকম নামলেই ওর ঠাঁই নাই। একটা ৫-৬ বছর বয়সী বাচ্চার এমন। আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত ঠাঁই পাই। তারপরে আমরা ডুবে যাই। তো ও দেখা যেত সেই ঠাঁই না পাওয়া জায়গাতেও ও যখন সেখানে যাচ্ছে, মাছের মতো সাঁতার কাটছে। মাছের মতো। কারণ কিন্তু আমি কিন্তু সাঁতার কাটতে গেলে বা আরো বয়স্ক মানুষজনদের আরো টাইম লাগে সাঁতার কাটতে। অনেক চিন্তা আসে তার মাথায়। যদি ডুইবা যাই, যদি এখানে গিয়ে নিঃশ্বাস নিতে না পারি, যদি এটা করতে না পারি, যদি এটা করতে না পারি। দেখো একটা বাচ্চা উপর থেকে লাফ দিচ্ছে, এখান থেকে লাফ দিচ্ছে। কেন? ওর মাথায় ওই ভাবনাই নাই। তুমি তো এই লাফটা দিবা না। তোমার মনে হয় যে যদি মাথাটা ফাটে, ওর কিন্তু সবসময় মাথা ফাটে না। কিন্তু অনেক সময় কিন্তু ও ব্যথা পায়। কিন্তু ওই যে ওর মাথায় ওটা আসেই না।
তো এ বয়সে তাই নেই কোনো সংশয়। তেমনি 18 বছর বয়সে কোনো কিছু নিয়ে কোনো সন্দেহ কিংবা সংশয় কারো মনে জাগে না। কেন জাগে না? তার কারণ 18 বছর হচ্ছে সেই বয়স যখন মনে হয় যে এত কিছু ভাবার টাইম নাই ভাই, আমরা করে ফেলবো। তারপরে দেখা যাক কি হবে। তারপরে দেখা যাক কি হবে। ঠিক আছে? এখন ওগুলো করা এখন এত কিছু ভাবা যাবে না। আগে করে ফেলাই কাম, তারপরে দেখা যাবে। এদেশের বুকে 18 আসুক নেমে। এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল লাইন এই কবিতার। এই লাইনটার মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য এই পুরো জাতির প্রতি তার একটা আশা এবং তার একটা স্বপ্নকে তিনি ব্যক্ত করেছেন, যেটির মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন এই দেশের মানুষের বুকে 18 আসুক, অর্থাৎ এদেশের সবার মাঝে যেন সেই 18-র যেই চেতনা, 18-র যেই তারুণ্য, 18-র যেই দুর্নীতির বিরুদ্ধে, সকল খারাপ কিছুর বিরুদ্ধে শক্ত হাতে প্রতিবাদ করার যেই সত্তা, সেটা জেগে উঠুক। নজরুলের লাইনটা আবার মনে পড়ে যায় না? যে লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালা আগুন জ্বালা, কারার ওই লৌহ কপাট। ভাঙ, তালা ভাঙ, লাথি দে, লাথি দিয়া তালা ভাঙ। কি ওখানে কাজ হচ্ছে না? আগুন জ্বালায় দে, যা ওখানে পেট্রোল দিয়ে আগুন জ্বালায় দে। ও দুর্নীতি করতেছে, ওর কাজ হইতেছে না দুর্নীতি, তুই আগুন জ্বালায় দে, ওরে ডিরেক্ট ওকে পুরায় দে, তুই ওকে লাথি দিয়ে ওর তালা ভাঙা ফেলা। এটা হচ্ছে 18 বছর বয়স, তোমাদের বয়স। আমি তোমাদের প্রশ্নে ফিরে যাব, তার আগে তোমাদেরকে আমি একটু শব্দার্থ এবং টিকাগুলো দেখিয়ে নেব। এবং একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ আবার আমি তোমাদেরকে দাগিয়ে দিই, সেটা হলো 1948 সালে ছাড়পত্র একটা কবি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তার, সেটা থেকেই হচ্ছে এই কবিতাটা নেওয়া হয়েছে। এবং কবিতাটা কোন ছন্দে রচিত? এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, 18 বছর বয়স কি দুঃসহ, এটার মানে কি? এটা হচ্ছে মানব জীবনের একটা উত্তরণকালীন পর্যায়। এটার উচ্চারণ কিন্তু পর্যায়, বাই দা ওয়ে, পর্যায় না, পর্যায় না, পর্যায়, পর্যায় সারণ। ঠিক আছে? হ্যাঁ, উত্তরণকালীন মানে কি? মানে হচ্ছে সে একটা কিছু অতিক্রম করছে ওই সময়টাতে 18 বছর বয়সে। আমরা কিন্তু এখনো মেইন আলোচনায় যাই নাই, তোমরা থাকো, ক্লাস থেকে কেউ ভাগার চিন্তাও করো না। ক্লাস থেকে ভাগা মানে তোমার এ প্লাস মিস হয়ে গেছে। এ প্লাস যদি পাইতে চাও তাহলে ক্লাসে থাকো, কজ আমরা সৃজনশীল নিয়ে আনসার কথা বলবো একটু পরে। উত্তরণকালীন পর্যায় মানে হচ্ছে সে কিভাবে একটা সময় পার করে, এমন একটা টাইম হচ্ছে 18 বছর বয়স। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে মানুষ এ বয়সে। অন্যদের উপর নির্ভরশীলতা বাদ দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয় তাকে, এবং এই সময় তাকে একটা কঠিন অবস্থায় পড়তে হয়। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। এটার মানে কি? অন্যের উপর নির্ভরশীলতা সে পরিহার করে এবং মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকি এই বয়সেই মানুষ নিয়ে থাকে। এটা কেন বলছে? দেখো, এখানে আমাদের আরেকটা বিষয় চলে আসে, সেটা হলো অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তি হচ্ছে জীবনের প্রথম মুক্তি। তুমি যদি টাকা পয়সার জন্য তুমি যতদিন তোমার পিতামাতার কাছে তোমার হাত পা বাঁধা থাকবে, কোনোদিনও তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবা না। তুমি চলবা, নিজের টাকায় চলবা। দ্যাটস ইট ভাই, নিজের টাকায় চলবা। প্রাইভেট ইউনিভার্সিটিতে নিয়ে পড়া নিয়ে যদি তোমার ধরো মনে হয় যে না, আমার যদি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে হয় নাই, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো, তুমি নিজের টাকায় নিজে যোগাবা, শেষ। ধরো ওখানে তো 7 বছরে আন্ডার গ্রেড করা যায়, করবা, নিজে কাজ করে জোটাবা, যদি তোমার কাছে মনে হয়। কেন এই কথাটা বললাম? অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে যখন মানুষ আর পাবলিক ইউনিভার্সিটিতে তোমরা পড়বা, ইনশাল্লাহ পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে তো তোমার খরচটা অনেক কম, নিজের খরচ নিজে চালাবা, বাসা থেকে কেন খরচ নিবা? তুমি কি ভিখারি নাকি? নাকি তোমার উপার্জন করার ক্ষমতা নাই? আল্লাহর দুনিয়ায় রিজিকের অভাব আছে নাকি? যেই মুহূর্তে তোমার জীবনে অর্থনৈতিক মুক্তি আসে, তখনই তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবা। এজন্য একজন ভিখিরি বা একজন ফকির কখনো আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারে না, কারণ তার হাত পেতে অভ্যেস। আমরাও কিন্তু জাতি হিসেবে এমন। জাতি হিসেবে যেহেতু আমাদের বিভিন্ন সময় ধর্ণা দিতে হয় উন্নত জাতির কাছে আহ ভিক্ষার জন্য, তাই আমরা ওই মাথা উঁচু করে কথাটা বলতে পারি না। ঠিক আছে? মাথা উঁচু করে কথাটা বলতে পারি না। এটা অনেকটা আসলে, আমি জানি না এই উদাহরণটা কতটা ভালো উদাহরণ হবে। আ এটা অনেকটা হয়তোবা ইরানের অ্যাটিটিউড দেখলে বুঝতে পারবা। হ্যাঁ? যে I don't care ব্রাদার। তোমাকে আসলে আমার এত গোনার টাইম নাই যে তুমি আমার উপর এসে খবরদারি করবা। আমি আমি নিজে মানে আমার মতো আমি যথেষ্ট সাফিসিয়েন্ট আছি। আমি জানি না তোমরা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে কতটুকু আপডেটেড। গত কয়েক মাস আগে যখন ট্রাম্প প্রশাসন আসে, মানে ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি, যখন ইউএসএ তে তিনি প্রেসিডেন্ট হলেন, তো তিনি যেই শুল্ক আরোপ করলেন সারা পৃথিবীব্যাপী, ট্যাক্স, সো সেখানে তিনি কিন্তু চায়নার উপরেও একটা ভালো রকম শুল্ক আরোপ করেছিলেন। চায়না হচ্ছে পৃথিবীতে বলা যায় অন্যতম এবং একমাত্র স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। চায়না চায়না ডাজন্ট কেয়ার। ঠিক আছে? চায়নার কিছু যায় আসে না। চায়না ওটার মতো একটা রিপ্লাই দিয়েছে। তো এই কাজটা কিন্তু ধরো বাংলাদেশের পক্ষে করা সম্ভব না।
ফিলিপাইন্সের পক্ষে করা সম্ভব না, কিংবা ভিয়েতনামের মতো দেশের পক্ষে করা সম্ভব না। চায়নার পক্ষে সম্ভব, ইরানের পক্ষে অনেকাংশে সম্ভব। কিন্তু এই আর কি, এই আর কি। হুম। বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। নানা দুঃসাহসী স্বপ্ন, কল্পনা ও উদ্যোগ এ বয়সের তরুণদের মনকে ঘিরে ধরে। আচ্ছা, 18 বছর বয়স, জানে না কাদা। যৌবনে পদার্পণ করে এ বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয়, জীবনের মুখোমুখি দাঁড়ায় সে স্বাধীনভাবে। শৈশব কৈশোরের পরনির্ভরতার দিনগুলোতে যে কান্না ছিল, এ বয়সের সাধারণ বৈশিষ্ট্যই সচেতনভাবে ওগুলোকে মুছে ফেলতে উদ্যোগী হয়। তুমি শৈশব কৈশোরে যেমন তুমি দেখেছো যে হ্যাঁ, তোমার একটা ফোন লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। আমি অনেক কিছু ছ্যাচরাকে দেখি। আমি এসব ছেলে এবং মেয়েকে আমি ছ্যাচরা বলবো। এরা হচ্ছে ছ্যাচরা, মেরুদণ্ডহীন। যেগুলো ওর বাপ মার সাথে একটা হুন্ডা লাগবো, নাহলে ও ফাঁসি দিব। ঠিক আছে? ওর আইফোন লাগবো, নাহলে ও পুকুরের মধ্যে ঝাঁপ দিব। তুই পুকুরে ঝাঁপ দে। তুই পুকুরে ঝাঁপ দেওয়ারই উপযোগী। তুই পুকুরে ঝাঁপ দিয়া যা। যা। পুকুরে ঝাঁপ দিয়ে গিয়া তুই। তুই পুকুরে ঝাঁপ দেওয়ার মতোই মানুষ তুই। তোর আইফোন লাগবো, নিজে উপার্জন করো, উপার্জন করে আইফোন কেনো। ওই আইফোনের ভ্যালুই আলাদা থাকবে। আর ওই বাপের পয়সা দিয়ে আইফোন কেনার ভ্যালু একরকম থাকবে না। ঠিক আছে? যত দেখবা যে যারা ধরো একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা বিশাল বড় ব্যবসা ছিল, ওই ব্যবসাটাকে হচ্ছে পরবর্তী জেনারেশন কন্টিনিউ করেছে, আরো বড় করেছে। দেখবা পরবর্তী জেনারেশনটাও সেরকম ছিল। আর যেগুলা দেখবো ওই যে বাপের টাকায় খায়া পরবর্তী জেনারেশন, ওইসব ব্যবসা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের হাতে যেতে যেতেই তোমার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এ বয়স জানে রক্তদানের পুণ্য। দেশ, জাতীয়, মানবতার জন্য যুগে যুগে এ বয়সের মানুষই এগিয়ে গেছে সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবেলায়। তাই এই বয়স সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্ত মূল্য দিতে জানে। শপে আত্মাকে শপথের কোলাহলে, শপে মানে কি, মানে সমর্পণ করে। তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের, মানে নতুন নতুন উন্নত কিছু করার। তাই সেই সব স্বপ্ন বাস্তবায়নে, নিত্য নতুন করণীয় সম্পাদনের জন্য নব নব শপথে বলিয়ান হয়ে তরুণ প্রাণ এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, চারপাশের অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ইত্যাদি দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। আচ্ছা, অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা এই বয়সেই মানুষের জীবনে বিশেষ তীব্র হয়ে দেখা দেয়, এবং মনোজগতে তার প্রতিক্রিয়াও হয় গভীর। কি বোঝাচ্ছে এটা দিয়ে একটু একটু করে আমরা দেখি। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা, এটার মানে কি? মানে হচ্ছে এই বয়সে মানুষের অনুভূতিগুলো অনেক তীব্র থাকে। এখন একটা মানুষ, ওই যে বলছিলাম যে আবার আমরা আমরা আসলে এই বিষয়গুলোকে আমি উপেক্ষা করি না। এই যে প্রেম বিরহের কথা বলছি, অনেকে এটাতে একটু মানে বিব্রত হতে পারে। এই বিব্রত হবার কিছু নাই। যেটা আমাদের জীবনে এক্সিস্ট করে সেটা নিয়ে আমাদের কথা বলতেই হবে। সেটা নিয়ে যদি আমি কথা না বলি, তাহলে এটা হবে একটা বাস্তবতাকে স্কিপ করে চলে যাওয়া। যেমন আমি অত সাধু থাকি না। আমি আমার শিক্ষার্থীরা অনেকে আমাকে বলে, আমি জানি যে আমার শিক্ষার্থীদের একটা বড় অংশ আজকে স্ট্রাগল করছে, তারা তাদের পর্নোগ্রাফি অ্যাডিকশন নিয়ে, স্মার্টফোন অ্যাডিকশন নিয়ে। ওই যে সাধু তুমি, তুমি সাধু, কিন্তু মানুষ জানে না তোমার সেই নানা রকম গোপন পাপের ফিরিস্তি। সেই গোপন পাপ নিয়ে কথা বলতে আমি আসছি না। গোপন পাপ আমরা গোপনই রাখবো। আল্লাহ সেটা সবাইকে হিদায়াতের পথ দেখাক। কিন্তু যেটা সত্য সেটা আমার বলতেই হবে। তো এই বয়সে সেই অনুভূতির তীব্রতা থাকে, যেটা একটা 40 বছর বয়সী মানুষের থাকে না। এখন এই বয়সে একটা মানুষের দেখা গেল যে ওই সংসার ভাঙলে বা ইয়ে হলে, অবশ্যই এটা খুব নিকৃষ্ট কাজ। সে হচ্ছে ওই পানিতে ঝাঁপ দেওয়ার চিন্তা করে। তাদেরকে আমি, "তুই পানিতেই ঝাঁপ দে। তুই পানিতে ঝাঁপ দেওয়ার কোয়ালিটির।" কিন্তু একটা 40 বছর বয়সী মানুষের কিন্তু এমনটা হলে পানিতে ঝাঁপ দেওয়ার মতো তার কখনোই চিন্তা জাগবেও না। এই বয়সে অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা রয়েছে। আমরা এটাকে ইতিবাচক কাজে লাগাবো। আরে তোর মধ্যে এত জোশ! তুই একটা বিজনেস করে দেখায় দে। তুই ওই লাগলে তোর যেই কয় টাকা আছে ওটাতে একটা পেজ খুলবে। একটা ছোটখাটো বিজনেস দিয়ে শুরু কর। তুই একদিন বিশাল বড় শিল্পপতি হবি ইনশাআল্লাহ। কিন্তু তুই যদি তোর ওই ইমোশনকে ড্রাইভ করিস, ওই একটা মেয়েকে বা কোনো মেয়ে যদি ইমোশন ড্রাইভ করে একটা ছেলেকে পাওয়ার জন্য, করতেই পারো তুমি, এখন কি বলবো এখন? কারণ তোমার কাছে আমি একটা হীরা আছে। অ্যান্ড হীরা দিয়ে কি তুমি আসলে কি করবা? হীরা বিক্রি করে তুমি টাকা ইনভেস্ট করবা? নাকি ওই হীরা দিয়ে তুমি আসলে ক্যাচ খেলবা? ইটস আপ টু ইউ। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এ বয়সে তরুণরা ভালো মন্দ, ইতিবাচক, নেতিবাচক নানা রকম তত্ত্ব, মতবাদ, ভাবধারণা এগুলোর সঙ্গে পরিচিত হতে শুরু করে। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার। এই ভার মানে হচ্ছে কঠিন বা কষ্টের। জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। এই সময়
সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে, জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। পদস্খলন মানে কি? মানে হচ্ছে পা পিছলে পড়ে যাওয়া। সো যদি হচ্ছে ওই সময় তুমি নিজেকে কেউ আসলে ঠিকঠাক পথে না রাখতে পারে, অনেক রকম মতবাদ আশেপাশে হয়তো আরে একটু টান দিয়া দেখ, সমস্যা নাই, আরে নে ওটাই না দেখ, কিচ্ছু হবে না, একদিনই তো খাবি, একদিনই খায়টা শেষ হয় না। সিগারেট থেকে শুরু, শেষকালে হেরোইন। জীবনটা শেষে একদম কি হয়ে যায় আমার বলার দরকার নেই। তোমরা আশেপাশের মাদকাসক্তদের দেখলেই বুঝতে পারো। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারার অনেকের ব্যর্থতা এ বয়সে দীর্ঘশ্বাসে একটা নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে। পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়স দেহ মনের স্থবিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতাকে অতিক্রম করে দুর্বার গতিতে। প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতাই এ বয়সের বৈশিষ্ট্য। এদেশের বুকে 18 অসুখ নেবে। 18 বছর বয়স অনেক ইতিবাচক বৈশিষ্ট্যে ভরপুর। জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত সবকিছু এগুলাই। যাই হোক, এটা হচ্ছে এসব বৈশিষ্ট্য জাতীয় জীবনেও যেন, মানে মোট কথা এই কবিতায় যা যা ভালো কথা বলা হয়েছে সেই বৈশিষ্ট্যগুলো যেন জাতীয় জীবনেও সবার কাছে চলে আসে। এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনার প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এই বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপত্তি এড়িয়ে যায়। আর এর বয়সের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ, রক্ত শপথ মানে দরকার হলে রক্ত দিব, তারপরেও ঝাঁপায় পড়বো। পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা, সর্বনাশের অভিঘাতে, বিকার মানে হচ্ছে যেগুলো উল্টোপাল্টা জিনিস সমাজের নষ্ট হয়ে যেতে পারে 18 বছর বয়সী। এ বয়সের হচ্ছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার শক্তি। ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা সবকিছুই এখানে আছে আরকি। ঠিক আছে? হ্যাঁ। সো এবার আমি অনুশীলনীতে যাব। তার আগে আমি ছোট করে একটু তোমাদের কাছে জানতে চাই তোমাদের মনে কি, কি প্রশ্ন আছে তোমরা সেগুলো করো। এরপরে আমরা সিকিউ অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিস করব। হ্যাঁ, তোমাদের কেমন লাগছে ক্লাসটা সেটাও বলো। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাব। সেটা হলো সৃজনশীল প্র্যাকটিস করা। আর তোমাদের কিন্তু আজকের ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই শিখবো জিতবো গ্রুপে পোস্ট করো। কেমন লাগলো আজকের ক্লাস বলো? হুম। আচ্ছা, আলভিন একটা জিনিস লিখছে। আলভিন, আমি তোমার জিনিসটা পড়ছি, দাঁড়াও। হুম, আমি পড়ছি। ওয়েট। একটু পানি খেয়ে নে। আমি আসলে এতক্ষণ ধরে কথা বলতেছি তো। আচ্ছা, খুব ভালো লাগছে না? দুর্বার বলতে এখানে বুঝাইছে ধরো ও, মানে ওকে আসলে খুব কঠিন তাকে নিবারণ করা বা দমানো। আপাতত এটা আসলে একটু মুখস্থই করো। এটা মাত্রাবৃত্ত ছন্দ। আমি চেষ্টা করব, দেখি ছন্দের উপরে আমি কোনো একটা সময় একটা ক্লাস নিয়ে শিখর ইউটিউব চ্যানেলে আপলোড দিব। এটা আমার ইচ্ছা আছে। কারণ ছন্দ নিয়ে আসলে স্টুডেন্টরা অনেকেই ধরো জানার ইচ্ছা থাকে যে স্যার এটা ছন্দটা আসলে কিভাবে লেগে, যে মাত্রাবৃত্ত, মিত্রাক্ষর, অমিত্রাক্ষর, আমি এটা নিয়ে একটা ক্লাস ক্লাস দিব। কারণ এটা আসলে আমাদের নরমাল ক্লাস টাইমে ছন্দ নিয়ে যদি কথা বলতে যাই সে বিশাল আলোচনা। তো যাদের আগ্রহ তারা ওখান থেকে ওটা দেখে নিবা কাইন্ডলি। হুম। আচ্ছা, হ্যাঁ, দেখি, ওয়েট। ভাইয়া, বাংলা এভাবে পড়লে কি অ্যাডমিশনও ভালো করা সম্ভব হবে? আমি তোরে সালমান গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এখানে আমি যা পড়াচ্ছি আজকে, এর বাইরে তুই একটা প্রশ্ন পাবি না 18 বছর বয়স থেকে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আমি তো অ্যাডমিশন পড়াই, গ্যারান্টি দিয়ে দিলাম আমি। যা। ওই যে বিকার মানে কি, তাহমিদা, এভাবে আসো তাহমিদা, ঠিক আছে? মানে তাহমিদা রহমান শাফি, যে বিকারগ্রস্ত বলে না, যে বিকারগ্রস্ত মানসিকতা মানে হচ্ছে বিকৃত অবস্থা, সেটা আর কি। হ্যাঁ। ঋতু বর্ণন পড়াবেন কবে ফারহানা তুমি? লুক অ্যাট দ্য রুটিন, কবে পড়াবো দেখো। হুম। উদ্যোগে, এটাই শব্দটার সঠিক উচ্চারণ। অবিশ্রান্ত, চলছে। নামাজের বিরতি দিলে ভালো হতো। নামাজের বিরতি দিলে ভালো হতো না? তাহলে একটু দাঁড়াও, একটু দেখি তাহলে নামাজের বিরতিটা কি দেওয়া যায় কিনা। রবিন, আমাদের ক্লাসটা কয়টা পর্যন্ত? 8টা পর্যন্ত? তাই নামাজের বিরতি কি ওদেরকে দিব এখন নাকি? আচ্ছা, তাহলে আমি কি নামাজের বিরতি কি 10 মিনিট দিব? তবে যদি আমাকে কথা দাও সবাই, যে সবাই হচ্ছে আসলেই আহ নামাজের বিরতির পরে ফিরে আসতে হবে, কারণ আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা এখন পড়াবো। এটা হলো গিয়ে তোমাদের সৃজনশীল তোমরা কিভাবে প্র্যাকটিস করবা। আমি তাহলে তোমাদেরকে নামাজের জন্য 10 থেকে 15 মিনিট বিরতি দিব। হুম। দিব নামাজের বিরতি।
কেউ বলে না, কেউ বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে যাও ১০ মিনিট বিরতি দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, না এর দরকার নাই। যাদের মনে হয় অন্তত একটু চোখে মুখে পানি দিয়া একটু কারণ অনলাইন ক্লাসে অনেকে ঘুমায়। ঘুমানো যাবে না, হ্যাঁ? ঘুম আসলে দাঁড়ায় যাইতে হবে বা চোখে মুখে পানি দিতে হবে। আমরা ঠিক ৭:৩৫ আমরা ফিরছি। অন্তত যারা ফরজ নামাজটা যাতে পড়তে পারে, তাহলে বেতর হচ্ছে পরে পড়লা, বেতর আর সুন্নত। ইনশাআল্লাহ ৭:৩৫ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমি চ্যাটটা পজ করে দিচ্ছি। আমি কোন চ্যাট দেখতে পাচ্ছি না। ঠিক আছে? হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছে ধাবমানতা। আরিয়ানা ভৌমিক জিজ্ঞেস করেছে। ধাবমানতা বলতে এখানে বোঝানো হচ্ছে যে এই যে এগিয়ে যাওয়ার যেই বিষয়টা, এটাকে বোঝানোর জন্যই আরকি বলা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আমি চ্যাটটা পজ করে দিচ্ছি বাট এভরিওয়ান মানে সবাই কিন্তু তোমরা থাকবা ৭:৩৫ থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটাই। তুমি যতই কবিতা ভালো বুঝো, তোমাকে কেউ পরীক্ষায় বলবে না কবিতাটা আমাকে দাঁড়ায় বুঝাও। তোমাকে সৃজনশীল উত্তর করতে দিবে। সো আমরা সৃজনশীল নিয়ে কথা বলব। আর আমরা কিছু পোল থাকবে, পোল কোয়েশ্চেন অ্যান্সার। তো সবাই থাকবা। হ্যাঁ, দেখা হচ্ছে তোমাদের সাথে।
Robbie, sono andato colpo. Obbedienza all'università di Amici di classe di Rotterdam vanno per la sul corso.
তুমি এই পোলটা লঞ্চ করো। হুম। তোমরা কি আমাকে সবাই স্পষ্ট শুনতে পাচ্ছ? একটু চ্যাটটা রিজুম করতে পারা যাবে এখন? হ্যাঁ, চ্যাটটা একটু রিজুম করো তো। তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ? স্পষ্ট শুনতে পাচ্ছ না? ঠিক আছে। সো আমি এখন হচ্ছে ওই কমেন্ট আমি কারো দেখবো না, আমি একটা পোল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা পোলটা হচ্ছে অ্যান্সার করো। নাও, আমি তুমিদেরকে চ্যাটটা বন্ধ করে দাও। ওরা চ্যাট করতেছে তো, এখন চ্যাটটা বন্ধ করে দাও। হ্যাঁ, চ্যাটটা আমি পজ দিয়ে দিচ্ছি। চ্যাটে আমি কারো অ্যান্সার নেবো না, আমি পোলে নিচ্ছি। 1 নম্বরটা কি হয়েছে না লঞ্চ? 1 নম্বরটা ওরা দেখতে পাচ্ছে তো? এটা ঠিক আছে। হ্যাঁ, রবিন তুমি পোলটা এন্ড করে দাও 1 নম্বরটা। হুম। সো এটার অ্যান্সার কি আমি আগে একটু দেখে নিই। হ্যাঁ, এখানে আমার ভোট দিয়েছো মাত্র 38%। সো এটা খুব দুঃখজনক অবস্থা। এটা 38% ভোট দিছো মানে কি? হ্যাঁ, বাকিটা অ্যান্সার দাও নাই কেন? এখানে আমরা যদি পার্টিসিপেট না করি, চেহারা দেখাইতে ক্লাস করে কোনো লাভ নাই, এভাবে এ প্লাস আসবে না। বাস্তব সত্য। সো তিনি মৃত্যুবরণ করেন 21 বছর বয়সে। অপশন সি ছিল অ্যান্সার। এটা অ্যান্সার করো। এটা লঞ্চ না অলরেডি? হ্যাঁ, ঠিক আছে, এটার একটু সময় নেই। হ্যাঁ, এন্ড করে দাও। এদেশের বুকে 18 আসুক নেমে, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে, প্রত্যাশা করেছেন ইতিবাচকতার জন্য। এখানেও দেখতেছি বেশিরভাগই অ্যান্সারই দাও না। তো আমি জানি না তোমরা কেন অ্যান্সার দাও না, আমি এটা তোমাদের কাছে পোলের পরে জানতে চাবো। তোমাদের কি কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে? মানে যদি অ্যাপে কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমি দেখবো টেকনিক্যাল টিমের সাথে। অ্যান্সার করতে হবে এখানে। আসলে ফাইজলামি করার জন্য, চেহারা দেখার জন্য আমরা ক্লাস করে কোনো লাভ নাই, সময় নষ্ট করে। তার চেয়ে যদি তুমি ওই টাইমটা একটু ফেসবুক চালাও বা অন্যদের সাথে গল্প করো বা একটু ঘুমাও, তাহলে এটা কাজে দিবে। হ্যাঁ, এটা লঞ্চ করো, লঞ্চ করো। হ্যাঁ, লঞ্চ করা হয়েছে। এটাতে একটু সময় বেশি দিচ্ছি কারণ যেহেতু এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়ো, পড়ে অ্যান্সার করো। এটা যেহেতু একটা বহুপদী সমাপ্তি সূচক। আর তোমাদের মনে অনেকে, তোমরা অনেকে এই ধরনের উদ্ভট কথা বলো যে স্যার বহুপদী সমাপ্তি সূচক দেখলে মনে হয় সবগুলো উত্তর একই। বাবারে, সবগুলো উত্তর কখনোই এক হয় না। তুমি নিজে যদি উদ্দীপকটা ভালো মতো বোঝো, কবিতাটা ভালো মতো পড়ো, সব উত্তর কিভাবে একরকম হয়? সব উত্তর কখনোই একরকম হয় না। অ্যান্সার করো এটা। হ্যাঁ, এন্ড করো। সো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 1 ও 2। এ হবে এটার অ্যান্সার। দেখি এখানে, যাক এখানে 61% ভোট করেছে। তাহলে আমার মনে হয় রবিন, ওদের অনেকের কাছে হয়তো আসতে দেরি হয়। এটা হয়তোবা, নাকি ওরকম না? অ্যান্সারই করো না অনেকে, তাই তো? তাহলে কিছু বলার নেই এখানে, ঠিক আছে। তো যারা ক্লাসে পার্টিসিপেট করো না, তারা ধরে নাও তাদের পরীক্ষায় ভালো করার খুব একটা সম্ভাবনা নাই। আমি বারবার বলেছি, তুমি কবিতা যতই ভালো বোঝো, তোমাকে কেউ পরীক্ষায় বলবে না এইচএসসি তে যে এই তুই দাঁড়া, দাঁড়ায় বুঝা পরীক্ষা তুই কি বুঝলি। এটা তোমাকে কেউ বলবে না। তোমাকে এমসিকিউ অ্যান্সার করে আসতে হবে, সিকিউ লিখে আসতে হবে। সো ওটার জন্য তোমাকে এই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি তুমি না করো, ওই বাংলাদেশ ক্রিকেট টিমের মতো অবস্থা হবে তোমার, যে কোনো প্র্যাকটিস ম্যাচ ছাড়াই তখন তুমি আন্তর্জাতিকে খেলতে যাবা আর খেয়ে হচ্ছে তুমি ডাব্বা মেরে চলে আসবা। হ্যাঁ, ইয়ে করো, অ্যান্সার করো এটা। এটা আজকে লাস্ট পোল। এরপরে আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নের প্র্যাকটিসে।
রবিন, তুমি বের হওয়ার পরে একটু বিশ্বম্ভরকে বইলো আমার পানিটা একটু রিফিল করতে। হ্যাঁ, কোনো পানি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুঃখজনক যদি সবাই অ্যান্সার না করে এখানে আসলে। মানে দেখো, তোমরা একটা জিনিস মনে রাখবা, পরীক্ষা দেওয়ায় যেই মানে কেন আমরা একটা প্রশ্ন অ্যান্সার করি, মানে মডেল টেস্ট দেই বা এই কোয়েশ্চেন গুলো কেন দেই, এটা আসলে আমাদের মন গড়া ইচ্ছা না। এটা গবেষণায় প্রমাণিত। কেউ কোনো কিছু পড়ার পর যখন সেটার উপরে সে একটা টেস্ট দেয়, স্পট টেস্ট এটাকে বলা যায়, বা যে কোনো রকম টেস্ট কুইজ দেয়, তখন ওটা তার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যায় খুব সহজে। মানে খুব সহজে সেটা তার মনের মধ্যে গেঁথে যায়। তাই এই পরীক্ষা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষা দেওয়াটাও তো একটা প্র্যাকটিস। যদি কারো পরীক্ষা দেওয়ার অভ্যেস না থাকে, তাহলে সে যতই ভালো পারুক, সে জীবনেও পরীক্ষায় ভালো করতে পারবে না। অনেকে দেখো যে অল্প বিস্তর পড়াশোনা করেও পরীক্ষায় মোটামুটি ভালোই করে। আবার অনেকে অনেক পড়াশোনা করে পরীক্ষায় আজীবন ডাব্বা মারে। এর কারণ কি? ওই যে পরীক্ষা দেওয়ার যে চর্চাটা, এটা তার মধ্যে নাই। আচ্ছা রবিন, এটা একটু কাইন্ডলি শেষ করে দাও। হ্যাঁ, আচ্ছা, সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে। এখানেও 62%, কারেক্ট অ্যান্সার 17%। আচ্ছা, আমি একটু পড়ি তো দেখি তো তোমরা এত ভুল কিভাবে করলা। ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী ক্ষোভের আগুনে ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি। তো উক্ত দিক থেকে নিচের কোন চরণ যুগল প্রকাশ পেয়েছে? চলো আমরা দেখি কোন দুইটা লাইনের সাথে এই চরণ যুগলের, মানে এই লাইনটার কোন দুইটা লাইনের সাথে এই কাহিনীটার, যে প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি শেষ পর্যন্ত তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন কিন্তু আত্মসমর্পণ করে নাই। চলো আমরা একটু দেখি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। এখানে দুর্যোগ কিংবা ঝড় এগুলোর চেয়েও ইম্পর্টেন্ট ক্লু এখানে আছে। সো এটা যে উত্তর হবে না, দ্যাটস ফর শিওর। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। খুব কাছাকাছি, প্রত্যেকটাই কিন্তু কনফিউজিং অ্যান্সার। যেগুলোই হচ্ছে, এটার একটা সুন্দর নাম আছে ইংরেজিতে, এটাকে বলে ওয়ার্ড স্যুপ। ওয়ার্ড স্যুপ মানে হচ্ছে এখানে কবিতা থেকে এবং উদ্দীপক থেকে খুব কাছাকাছি একটা ভাবে উত্তরগুলো আছে। তো মানে এটাও তো উত্তর হইতে পারে, এটাও তো উত্তর হইতে পারে। এখন শুদ্ধ উত্তরটা নির্ণয় করতে আসলে কবিতাটা ভালো মতো জানা প্রয়োজন, তার পাশাপাশি অর্থগুলা বোঝা প্রয়োজন, আর উদ্দীপকে কি বলেছে ওটাও আমার মস্তিষ্কে বোঝার ক্ষমতা থাকতে হবে। অন্যথায় আমি এটা ভুল উত্তর করে আসবো। এই বয়স যেন রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এটা তো অপরিপূর্ণ হয়ে গেল এখানে। আর বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এই ধরনের কিছু তো এখানে নাই। যে একটা সে দ্রুততার সাথে কাজ করছে বা এটা সেটা, এমন কোনো কিছু এখানে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাই। সো এটাও কাটা। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। আচ্ছা, এখানে আমরা দেখেছি তিনি মৃত্যুকে বরণ করেছেন। তার মানে এখানে আমরা সরাসরি একটা অপশন পেয়ে যাচ্ছি যে মৃত্যুকে বরণের কথা এসেছে, অর্থাৎ প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। শোপে আত্মাকে শপথের কোলাহলে, কিন্তু আত্মসমর্পণ করেননি। অর্থাৎ তার আত্মাকে, মানে তার জীবনটাকে তিনি সমর্পণ করে দিয়েছেন, তিনি আত্মসমর্পণ করেন নাই। এটা তো সরাসরি এখানে অ্যান্সার। আমরা যদি এতটুকু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দিয়ে ভাষাকে বুঝতে না পারি, আমাদের কপালে দুর্গতি আছে। আমাদের এই মুহূর্ত থেকে খুব ভালো মতো পড়তে হবে। যারা এটা ভুল উত্তর করেছো, আমি বলবো তোমরা মোটেও বাংলায় ভালো অবস্থায় নাই। আমি তোমাকে বাস্তব সত্যই বলে দিলাম। তুমি এটা ভালো মতো তোমার এখন থেকে পড়তে হবে, অন্যথায় তোমার A+ পেতে অনেক কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সৃজনশীল প্রশ্নে। আর দেখো, ওই আওয়ামী লীগের ওই দিন শেষ শিক্ষা ব্যবস্থার, যে আগের দিন প্রশ্নপত্র ফাঁস, আর ক খ গ ঘ এগুলা লেখা দিয়ে আসলে A+, ওইটার দিন এখন শেষ। এখন আগামীতে এটাই দেখবা। আমি এটাই চাই, এটাই হোক। পোলাপান যারা পারবে না তারা ফেল করবে, শেষ। সহজ হিসাব। তুমি একটা জিনিস, তাইলে যে কিছু করলো না সেও A+ পাইলো, যে কিছু করলো সে A+ পাইলো, তাইলে ভাই এটার মর্যাদা থাকলো কোনো? এই জিনিসটা তখন মানে কেমন হয়ে গেল? আচ্ছা, আমরা এখন দেখব কিভাবে সৃজনশীল উত্তর করতে হয়। রুবেল ও রাসেল সহপাঠী এবং লেখাপড়ায় বেশ ভালো ছিল, কিন্তু স্কুল জীবন পার হতে না হতেই রুবেল মিশে যায় দুষ্টু প্রকৃতির কিছু ছেলের সাথে। লেখাপড়ার পাঠ তার ঢুকে যায়, হবে না, এটা চুকে যায় মানে বন্ধ হয়ে যায় ওখানেই। তার নাম শুনলে এখন মানুষ আঁতকে ওঠে। অপরদিকে রাসেল বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। ছাত্রদের যে কোনো ন্যায্য দাবির আন্দোলনে সে ঝাঁপিয়ে পড়ে, সহপাঠীদের সংগঠিত করে, মিছিলে নেতৃত্ব দেয়। রাসেল প্রতিজ্ঞা করে জীবন দিয়ে হলেও এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে আমৃত্যু লড়াই করে যাবে। আচ্ছা, কোন বয়সে
দুঃসাহসেরা উঁকি দেয়। এবারে আমরা দেখি কোন বয়সে দুঃসাহসেরা উঁকি দেয়। 18 বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয়। দেখো, আমরা জানি যে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আমরা সর্বোচ্চ এক লাইনে লিখব। অনেকের মাঝেই এই ভুল ধারণা আছে যে এটা যদি বড় করে লিখি তাহলে ইমপ্রেশন ভালো হয়। এটা একটা ফালতু কথা। আমাদের সৃজনশীলে যত নম্বর প্রশ্ন তত প্যারা। জ্ঞানমূলক প্রশ্নে 1 নম্বর 1 প্যারা, কিন্তু 1 প্যারা এখানে লিখতে হয় না, এখানে 1 লাইন লিখতে হয়। ঠিক আছে? যদি সময়ের স্বল্পতার কারণে তুমি 2-3টা শব্দে লিখে দাও বা একটা শব্দে উত্তর দাও, তাহলেও তুমি 1 নম্বর পাবে। কিন্তু তারপরেও কেন 1 লাইন লিখতে বলি? কারণ তাতে জিনিসটা দেখতে ভালো দেখায়। একটা শব্দ লেখার চেয়ে একটা লাইন লেখা। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এ কথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছেন? যেহেতু এটা 2 নম্বর, তাই এটা হচ্ছে 2 প্যারা। আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে আমরা উদ্দীপক থেকে কোনো কথাবার্তা আনবো না। এই দুটোই হচ্ছে আমাদের মেমোরি থেকে লিখতে হবে, মূল কবিতা থেকে। আর আমরা অনুধাবনমূলকটা লিখবো কতটুকু? এটা লিখবো আমরা আধা পৃষ্ঠা। আধা পৃষ্ঠা এটা আমরা লিখবো। আরো একটা বিষয় আমরা মাথায় রাখবো, তা হলো গিয়ে উদ্দীপক নিয়ে প্রথম কথা আসবে থার্ড প্যারাতে। সো থার্ড প্যারা কোথায় আছে? উদ্দীপকের যে প্যারা, মানে সরি, প্রয়োগমূলকের যে প্যারা, ওই প্রয়োগমূলকের প্যারাটা প্রথম আসে গতে। গ এর আগে তো এটা আসে না। খতেও আমাদের পুরোটা লিখতে হবে মেমোরি থেকে। যা হোক, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে এই কথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছেন? প্রথমে এক কথায় উত্তরটা দিব। এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, বাম্পে লেখা, হ্যাঁ বাম্পে না, এটা হবে বাষ্পে। হ্যাঁ, 18 বছর বয়সী তরুণদের চলার গতি তিনি নির্দেশ করেছেন। আচ্ছা, সো এতে আমি কত নম্বর পেয়ে গেলাম? 1 নম্বর পেয়ে গেলাম। আমি কিভাবে অ্যান্সার করব এটা? প্রথমে আমি এটা এক কথায় উত্তরটা দিয়ে দিব যে কি বোঝাতে চেয়েছেন। এরপরে এই কথাটাকে আমি একটু বইয়ের ভাষায় বড় করে লিখব। এখন এখানে আমি অনেক বড় লিখেছি। তোমার কি এত বড় লেখার দরকার আছে? যদি তুমি পারো তাহলে ভালো, কোনো প্রয়োজন নাই। আধা পৃষ্ঠায় তুমি লিখবা। সৃজনশীলে আমি যেই নির্দেশনা দিচ্ছি, এই নির্দেশনায় যদি তুমি লিখো তুমি 10 এ 10 পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এবং তুমি একটা সৃজনশীল লেখার পেছনে 19 মিনিট সময় নিবা। 19 মিনিট মানে 19 মিনিটই। এর চেয়ে কমও না, এর চেয়ে বেশিও না। তোমার এইচএসসির মাঝখানে তোমার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, তোমার হয়তোবা কলম পরিবর্তন করার প্রয়োজন পড়তে পারে, হয়তোবা ম্যাজিস্ট্রেট আসতে পারে, বা তোমার আশেপাশের হয়তোবা কেউ দেখাদেখি করতে গিয়ে ধরা খাইছে, এটার জন্য একটা কেওস সৃষ্টি হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ঠিক আছে? কোনো এক অতি চালাক বান্দা নকল নিয়ে ধরা খাইতে পারে, অনেক কাহিনী হতে পারে। তো তোমার সকল সেই মানে মাথায় বিবেচনা ভিত্তি করে এই 19 মিনিট 19 মিনিটই। এবং এই 19 মিনিটে আমরা কি করব? 19 মিনিটে আমরা প্রত্যেকটা যখন অ্যান্সার করব, অ্যান্সার করার টাইমে আমরা খেয়াল রাখবো আমরা কোনোভাবেই যাতে কোনোভাবেই যাতে আমরা 19 মিনিট ক্রস না করি। যদি তোমার মনে হয় তুমি বাসায় তো অফকোর্স প্র্যাকটিস করে করে যাইতে হবে। তুমি গিয়ে ডিরেক্ট পরীক্ষায় লিখলে হবে না। 19 মিনিটে তুমি লিখতে পারছো না, তোমার যদি মনে হয়, তাহলে তুমি আরো ছোট করে দাও তোমার লেখা। তোমার এখানে মূল কাজ শেষ করা, সুন্দর করা না। তুমি যদি সুন্দর করতে যেয়ে অসমাপ্ত রেখে আসো কোনো প্রশ্ন, সেখানে তুমি পাবা 0। কিন্তু তুমি যদি অন্তত কিছুটা লিখে আসো, শেষ করে আসো, সেখানে কিন্তু নম্বর দেবার সুযোগ থাকে। ঠিক আছে? আর তুমি যদি ধরো গ, ঘ ছেড়ে আসো একটা, গ্যারান্টি দিয়ে ধরে রাখো তুমি এ প্লাস মিস করেছো। তুমি এ প্লাস মিস করেছো। সো বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এ কথা দিয়ে সুকান্ত কি বোঝাতে চেয়েছেন? প্রথমে এটা এক কথায় বললাম, তারপরে এটাকে একটু বড় করে লিখলাম বইয়ের ভাষায়। এখন তুমি বলবা যে ভাইয়া আপনি তো অনেক সুন্দর করে বাংলাটা লিখেছেন, আমার তো এত সুন্দর করে লেখার মতো কোয়ালিটি নাই বাংলা, আমি তো এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করতে পারি না। কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মতো একদম সিম্পল ভাষাতেই লিখো। ধরো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি যদি বলি যে 18 বছর বয়সী তরুণরাও তাদের তারুণ্য নিয়ে অজানাকে জানার জন্য এবং দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে সামনে এগিয়ে যায়। আমি যদি তুমি বলো যে ভাই আমি তো এত কঠিন লিখতে পারি না, আমি এভাবে লিখলাম যে 18 বছর বয়সের তরুণেরা নিজের দেশের উন্নতির জন্য এবং মানুষকে অত্যাচার থেকে মুক্তির জন্য নিজেদেরকে আত্মসমর্পণ করে দেয়। ফাইন, হয়ে গেছে, কোনো সমস্যা নেই, হয়ে গেছে। সো তুমি যেটাই লিখবা তোমার ভাষায় ঠিকটা লিখবা। সৃজনশীলের মজা এটাই। যদি তুমি ফরম্যাট মেইনটেইন করে লিখো, ভিতরে যদি মোটামুটি মানের লেখাও লেখো, তুমি ফুল মার্কস পাবা ইনশাআল্লাহ। ফুল মার্কস না পেলেও 90% মার্কস পাবা, অন্তত 80 থেকে 90% মার্কস। কিন্তু যদি তুমি ভেতরে অনেক সুন্দর লেখো কিন্তু কোনো ফরম্যাট মেইনটেইন নাই, তোমার নিজের ইচ্ছা মতো লিখলা, তুমি জীবনেও ভালো মার্কস পাবা না, তুমি এ প্লাস মিস করবা। 1 লাইন, আর এটা কত? 2 প্যারা, এবং এটা কতটুকু? আধা পৃষ্ঠা। এবারে আমরা আসছি প্রয়োগমূলক। প্রয়োগমূলক আমরা কতটুকু লিখব? প্রয়োগমূলক আমরা 3 প্যারাতে লিখব। প্রয়োগমূলক আমরা 3 প্যারাতে লিখব। এবারে আমরা কি করব? প্রয়োগমূলকটাকে আমরা দেখব। উদ্দীপকের রুবেলের মাঝে 18 বছর বয়স কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? 18 বছর কবিতার নেতিবাচক দিকটি প্রতিফলিত হয়েছে।
এইটা দিলাম প্রথমে এক কথায়। আমাদের খ বলি, গ বলি, ঘ বলি প্রত্যেকটাতেই আমাদের ১ম লাইনটা যাবে মানে জ্ঞানমূলক অংশটা যাবে যেই প্রশ্নটা আছে সেই প্রশ্নটাকে এক কথায় উত্তর দেবার মধ্য দিয়ে। যেমন উদ্দীপকের রুবেলের মাঝে ১৮ বছর বয়স কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? এখন এইটা নিয়ে কথা বললে তো অনেক কথা বলা যায়। ১৮ বছর বয়সের কবিতার যেই বৈশিষ্ট্যটা তার মাঝে আছে সেটা নিয়ে কথা বলা যায়। কিন্তু আমি জাস্ট একটা কথা বলব। সেটা হলো নেতিবাচক দিকটি প্রতিফলিত হয়েছে। ও হচ্ছে যে নেশাখোর হয়ে যায় যে। নেতিবাচক দিকটি প্রতিফলিত। দ্যাটস ইট শেষ ১ লাইনে। আমি ১ নম্বর পেয়ে যাব। এরপরে আমি কি করব? এই কথাটাকে আমি একটু বড় করে লিখব। অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা এই সেই এভাবে লিখলাম। ভালো মন্দ ইতিবাচক নেতিবাচক তত্ত্ব নানা রকম জিনিসে মানুষ পরিচিত হতে শুরু করে এ বয়সেই। আরো ১ নম্বর আমি পেয়ে গেলাম। এবারে আমি যেটা করব, এখন আমি উদ্দীপকের সঙ্গে আমার ১৮ বছর বয়স কবিতার একটা তুলনা দেখাবো। সো রুবেলের সঙ্গে ১৮ বছর বয়স কবিতার খাতিরটা কি ওটা এখন আমি দেখাবো। তো উদ্দীপকে দেখা যায় এবং ১ম তো কথাটা বলবো উদ্দীপকে কি বলেছে, তারপরে আমি ঐটার সাপেক্ষে আমার কবিতায় কি আছে সেটা বলব। তো রুবেল মিশে যায় কিছু অসৎ বন্ধুর সাথে হেন তেন এগুলা। কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য নানা ইতিবাচক ও নেতিবাচক দিকের বিষয় তুলে ধরেছেন এই সেই। এগুলা বলে আমি শেষ করব। তুমি যদি বলো ভাইয়া এত বড় কতটুকু লিখবো আমি? কতটুকু লিখবা? গ নম্বর ১ পৃষ্ঠা লিখবা। তুমি বলতে পারো যে ভাইয়া এত কম লিখবো? মাত্র ১ পৃষ্ঠা লিখবো? তুমি শেষ করো না ১ পৃষ্ঠা লিখে। তুমি শেষ করো না। ৭ টা সৃজনশীল লেখা ১৯ মিনিট ১৯ মিনিট হাতে ধরে। এটা অনেক স্ট্যামিনার ব্যাপার। অনেক স্ট্যামিনার ব্যাপার। এটা অনেকটা ৯০ মিনিটের ফুটবল খেলার মতো। অনেক কঠিন এটা, অনেক কঠিন। ঠিক আছে? সো এটা এত সহজ না। এটার জন্য প্র্যাকটিস লাগে। ওই যে বললাম প্র্যাকটিস ছাড়া যদি তুমি হয়ে যাবে এমন যে তুমি আন্তর্জাতিক মানে ম্যাচ খেলতে চলে গেছো কিন্তু তুমি কোন প্র্যাকটিস তুমি করো নাই বাংলাদেশে। কি হবে? শুধু হারবা না, তুমি সবার কাছে হাসির পাত্রে পরিণত হবা। সো এটা নিজেকে বানায়ও না। নিজের কাছে নিজেকে হাসির পাত্রে পরিণত কইরো না। যখন এই তুলনাটা দেখাবে তখন আরো ১ পেয়ে যাবা। এবারে আমরা ঘ নম্বরে যাচ্ছি। ঘ কি? ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা নিয়ে আমি ১ম এই কিছু কথা বলব। সৃজনশীল হচ্ছে এমন একটা চমৎকার পদ্ধতি, আমি আমি পশ্চিমবঙ্গের অনেক স্টুডেন্টকেও পড়িয়েছি কলকাতার অনেক সময় বাংলা। তো আমি সেখানেও দেখেছি যে তাদের কারিকুলাম, তাদের বাংলা কারিকুলামটা আমাদের চেয়ে অনেক নিম্নমানের, অনেক নিম্নমানের। কিন্তু আমাদের ব্যর্থতা, শিক্ষকদের ব্যর্থতা এবং এটা শিক্ষার্থীদেরও ব্যর্থতা যে আজ এত বছর হলো আমাদের সৃজনশীল কারিকুলাম আছে কিন্তু এটাকে সেভাবে এখনো আত্মস্থ করতে পারে নাই একটা বড় অংশ শিক্ষার্থীরা। এনিওয়ে উচ্চতর দক্ষতাটা কেন দেওয়া হয়? উচ্চতর দক্ষতাটা মূলত লিখতে দেওয়া হয় যেকোনো কিছুকে নিজের মতামত একটা গ্রাউন্ড তৈরি করে বা যুক্তি উপস্থাপন করে সেটা প্রমাণ করা বা সেটা প্রদর্শন করা নিয়ে। যেমন ধরো উক্ত দিকটি ১৮ বছর বয়স কবিতার মূল ভাব উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এই যে বলল উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এটা দিয়ে কি বোঝাচ্ছে? দেখো উক্তিটির যথার্থতা নিরূপণ করো দিয়ে। সেটা হচ্ছে তোমাকে আমি একটা ক্লাসিক এক্সাম্পল এবং অনেকবার ক্লাসে দিয়েছি বিভিন্ন সময় আবার দিচ্ছি। যেমন তুমি বললা যে তোমার একটা নতুন মোবাইল ফোনের প্রয়োজন। এখন এটার আগে কিন্তু তুমি অনেকগুলো কথা বলো। তোমার মা চাকরি করেন, তোমার বাবাও চাকরি করেন। সো দুজনই থাকেন অফিসে। তারা সময় মতো তোমাকে মোবাইলটা তুমি পাও না। তো এতে যেটা হয় শিখর ক্লাসগুলো তুমি টাইমলি করতে পারো না। রেকর্ডিং করতে হয় সেটাও তুমি সবসময় করতে পারো না। এবং তোমার বাসায় তো কম্পিউটার নাই। ফলে তুমি তোমার পরীক্ষায় খারাপ রেজাল্ট করছো। এবং শিখতে যে তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো, শিখর সার্ভিসটাও তুমি নিতে পারছো না। তোমার নিজের মোবাইল না থাকার কারণে। তাই তোমার একটা মোবাইল প্রয়োজন। দেখো, তাই তোমার একটা মোবাইল প্রয়োজন এই কথাটা বলার আগে কতগুলো পয়েন্ট বললাম, কত একটা গ্রাউন্ড তৈরি করলাম। যে তোমার মা চাকরি করেন, বাবা চাকরি করেন, দ্যাটস ওয়াই মোবাইল নাই বাসায়। তুমি লাইভ ক্লাস করতে পারো না, রেকর্ডিং ক্লাস করো সেটাও তুমি ঠিকমতো করতে পারো না। তুমি সবকিছু মিলায় পরীক্ষায় ভালো করতে পারছো না। এবং সবকিছুর সাপেক্ষে তাই তোমার একটা মোবাইল প্রয়োজন। এই হলো গিয়ে উচ্চতর দক্ষতা। আজকের দিনে পৃথিবীতে তোমার যদি যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল ভালো না থাকে, তুমি কিছুই করতে পারবা না জীবনে। কিছুই করতে তুমি বেশি দূর যাইতে পারবা না জীবনে। তুমি হয়তো অ্যাডমিশন টেস্টে প্লেস করতে পারবা। তোমার দৌড় বেশি দূর হবে না। কি করতে হবে? তোমার কমিউনিকেশন স্কিলটা ভালো করতে হবে। সেটা যে সবসময় ওরাল কমিউনিকেশন শুধু তাই নয়, সেটা মৌখিক কমিউনিকেশন হোক, লেখার কমিউনিকেশন হোক সবকিছু। সো এই উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো আমাদেরকে লেখার যে দক্ষতা সেটাকে বাড়িয়ে তোলার জন্য একটা অনেক বড় সুযোগ। চলো আমরা এটা অ্যান্সার করি। তার আগে একটু জেনে নিই এটা কতটুকু লিখবো? এটা আমরা লিখবো ১.৫ পৃষ্ঠা। আর যেহেতু এটাতে ৪ নম্বর তো এটাতে আমরা কত প্যারা লিখবো? এটাতে আমরা লিখবো ৪ প্যারা। হুম। এবারে আমরা কি করব?
এবারে আমরা চলে যাচ্ছি আমাদের উত্তরে। প্রথমে এক কথায় আমি উত্তরটা দিব যে এটা কি মূল ভাব? হ্যাঁ। এটা কবিতা উল্লেখিত তরুণদের নানা বৈশিষ্ট্যের কেবল একটি রূপ প্রকাশ করায়, এটা কবিতার মূল ভাব নয়। দেখো, খালি এটা কখনোই ভাববা না যে উত্তর জিজ্ঞেস করলে এটা সবসময় হা বোধক হবে। ওটা না বোধকও হইতে পারে যে এটা মূল ভাব নয়। কারণ আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এই সৃজনশীলে মাথা খাটানোর জায়গা আছে। মুখস্থ করে এখানে পার পাওয়ার কোনো জায়গা নাই। এনিওয়ে, এরপরে আমরা কি করব? এই কথাটাকেই বড় করে লিখব। সবসময় আসলে এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক লেখার প্যাটার্ন তো একই। এটাকে একটু বড় করে লিখলাম। এরপরে প্রয়োগমূলক। প্রয়োগমূলকে আমরা কি করব? উদ্দীপকের সাপেক্ষে আমার কবিতাটার সাথে আমি কোনো তুলনা, বর্ণনা এগুলা করব। তো উদ্দীপকের রুবেল নিয়ে প্রথমে কথা বলি, তারপরে এইভাবে আমরা আগাইলাম, গেলাম। এবং আমার যে লাস্ট প্যারাটাতে কি? লাস্ট প্যারাটাতে হচ্ছে আমার মতামতটা আমি দিব। এখানে আমি লাস্ট প্যারাটার একটা এক্সাম্পল দেখাই, যেটা হচ্ছে উচ্চতর দক্ষতার প্যারা। তো আমি ওই যে তুলনা দেখাইলে আরো এক পেয়ে গেলাম। মানে সৃজনশীলের নম্বরগুলো তো আবার ধরো এমন ফ্র্যাগমেন্টেড, মানে ভাঙা নম্বর। অর্থাৎ এখানে এটাতে এক, এটাতে এক, এটাতে এক, নাম্বার তোলা এখানে যেমন কনক্রিট নাম্বার তোলা সহজ, বা ডিসিপ্লিনড ওয়েতে এটা মেইনটেইন করা গুরুত্বপূর্ণ। যদি মেইনটেইন না করো তাহলে কিন্তু তুমি নম্বর পাবা না। 18 বছর বয়স কবিতায় তারুণ্যের অনেক ইতিবাচক বৈশিষ্ট্য উপস্থাপিত হয়েছে। কৈশোর থেকে যৌবনে পদার্পণের বয়সটি উত্তেজনার, প্রবল আবেগের ও জীবনের ঝুঁকি নেওয়ার উপযোগী। যৌবনের উদ্দীপনা, দুর্বার গতি ও নতুন জীবন রচনার স্বপ্ন নিয়ে তরুণরা এগিয়ে যায় কোথায়? তরুণরা এগিয়ে যায় প্রগতির পথে। পাশাপাশি জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক ও রাজনৈতিক নানা জটিলতা অতিক্রম করতে হয়। ভুল সিদ্ধান্ত একজন তরুণকে ভুল পথে পরিচালিত করতে পারে। যেমনটি উদ্দীপকের, এটা রুবেল হবে, হ্যাঁ? রুবেলের ক্ষেত্রে ঘটেছে। রুবেলের মাঝে প্রকাশিত এই দিকটিতে শুধু তরুণ বয়সের নেতিবাচক রূপটিই বিদ্যমান। তো কবিতায় প্রকাশিত তারুণ্যের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো তাতে আমরা দেখতে পাই না। সেদিক বিবেচনায় বলা যায় উক্ত দিকটি 18 বছর বয়স কবিতার মূল ভাব নয়। আমি আর বেশি পড়াবো না আজকে, তোমাদের মাথা জ্যাম হয়ে যাবে। আমাদের ক্লাসের আর মাত্র 3 মিনিট আছে। তোমরা যারা যারা গ্রুপে অ্যাড হও নাই তারা অবশ্যই গ্রুপে অ্যাড হবা। আমি আজকে কোনো এইচডব্লিউ তোমাদেরকে দিলাম না। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে পোস্ট করবা। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে এখন আসলে আর কি প্রশ্ন করবা? ক্লাস তো নাই, তাও প্রশ্ন করতে পারো চাইলে। 2-3 মিনিট প্রশ্নের উত্তর দিতে পারি। তোমরা গ্রুপে প্রশ্ন করবা। দেখো, একটা ডেডিকেটেড বাংলা টিম আছে। আমি আছি, হিরণময় বাউলিয়া ভাই আছে, অপূর্ব আছে। অপূর্ব পড়ায় না, বাট তোমাদের পর্দার পেছনের মানে হি ইজ দ্য গাই যে বাংলার এই জিনিসপত্রগুলোকে ধরো একদম খুব সুন্দর করে ফুটিয়ে তোলে ক্লাসের জন্য। তো তোমরা গ্রুপে প্রশ্ন করবা, পোস্ট করবা, আমরা আছি। আচ্ছা, উম আহ নিরূপণ করেছেন মানে বলতে পারো ধরো যে কেমনে বুঝে যায় কোন গ্রুপ? এই যে তুমি তোমার এইচএসসি 27 কোয়ার্টার নেম লিখে সার্চ দিবা, পেয়ে যাবা গ্রুপ। এটা নিরূপণ করেছেন বলতে পারো মানে কেমনে বুঝাই? তিনি এটি নিরূপণ করেছেন, দেখিয়েছেন, এটা বলা যেতে পারে। মাত্রা বৃন্দ না, হ্যাঁ, মাত্রা বৃত্ত। এটা একটা ছন্দের ধরন। আমি দেখি ছন্দের উপর একটা ক্লাস নিয়ে শিখর ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। গ্রুপে অ্যাড রিকোয়েস্ট পাঠাবা, তাই গ্রুপে অ্যাড হয়ে যাবা। আর এরপরে যদি ডিফিকাল্টিস ফেস করো 16780 কল করো, তাইলে হবে। হ্যাঁ, আর আমি তোমাদের অনেকের প্রশ্নই আসলে উত্তর দিতে পারি না, কারণ এখানে ক্লাসে অ্যারাউন্ড 2000 মানুষ থাকে। সো তোমাদের ক্লাসে তো চাইলেও সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না ক্লাসে, এটাই বাস্তব। আর আমি যা পড়াই এর মধ্যেই মোটামুটি তুমি মনোযোগ দিয়ে করলে সব প্রশ্নের উত্তর আছে। আর যেসব প্রশ্ন করো তাদের একটা বড় অংশ থাকে এরা ক্লাসে ইদার মনোযোগী না, অথবা ক্লাসে পরে জয়েন করেছো। সো তুমি যদি 2 মিনিট পরে জয়েন করো, সরি 20 মিনিট পরে জয়েন করো, তুমি এসে একটা প্রশ্ন করবা যেটা বুঝাইতে 5 মিনিট লাগে, বা যেটা বুঝাইতে 3 মিনিট লাগে। সো ক্লাসে আছে ধরলাম 2000 মানুষ, তার মানে 6000 মিনিট যাবে। ভাই, ইউ হ্যাভ নো রাইট 6000 মিনিট নষ্ট করার মানুষের জীবন থেকে। তুমি পরে আসছো, তুমি নিজ দায়িত্বে মারা খাবা। তুমি হচ্ছে রেকর্ডিং দেখে নিবা, শেষ কথা, শেষ ভাই। এটা এখানে আর কোনো দ্বিতীয় কথা নাই আসলে, সহজ হিসাব ভাই। আমি এসব ফালতু সুগার কোটেড কথা বলতে চাই না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমাদের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, শিখবো জিতবো গ্রুপে পোস্ট করে দিও। আর ভূমিকম্প নিয়ে আবারও যেটা বলি, ভূমিকম্প যদি আমরা দেখতে পাই, আমরা কাছাকাছি পিলারের কাছে চলে যাব। এটা হচ্ছে সবচেয়ে ভালো, পিলারের কাছে গিয়ে দাঁড়াবো। ঠিক আছে? সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।